ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি, বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দুবাই প্রবাসী বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক, সংযুক্ত আরব আমিরাত আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খায়রুন নাহার আপা। আমরা সকলকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি শুনতে পাচ্ছি। জি ভাই, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সর্বপ্রথমে আমাদের প্রিয় স্যারের কাছে আমরা আসতে চাচ্ছি। স্যার, আপনি জানেন যে করোনায় সারা বিশ্ব যখন নিস্তব্ধ, বাংলাদেশও নিস্তব্ধ। এই করোনাতে সারা পৃথিবীর মানবতাকে একদম উল্টাপাল্টা করে ফেলেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে পৃথিবীর তুলনার চেয়ে বাংলাদেশের মানবতার যে সামাজিক অবক্ষয় লঙ্ঘন হচ্ছে, এখান থেকে কি রাজনীতিবিদরা দায় এড়াতে পারেন কিনা, এবং আপনি একজন ডাক্তার হিসাবে আপনি কি মনে করেন, এবং আপনারাও ডাক্তার হিসাবে কি দায় এড়াতে পারেন না? আজকে আক্রান্ত ৩,৮০৯ জন, মৃত্যু ৪৩ জন। আমরা মৃত্যু ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আক্রান্ত হয়েছেন আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি তারা যেন সুস্থ হয়। আর আজকে আপনাকে যে প্রশ্নটি করতে যাচ্ছি সেটি হলো যে আমরা কয়েকদিন আগেই লক্ষ্য করতে পারলাম যে বেসরকারি হসপিটাল আনোয়ার খান মডেল যে হসপিটাল, সেই হসপিটালে 30 মিনিট অক্সিজেন নিয়ে ৮৬,০০০ টাকা বিল করেছেন। এবং আমরা দেখতে পেলাম যে মালিবাগে প্রশান্ত হসপিটালে করোনা রোগী, মৃত্যু রোগীকে বেঁধে টাকা আদায় করা হলো। কিন্তু আজকে আমরা যে ঘটনাটি দেখতে পেলাম গোপালগঞ্জে এবং কক্সবাজারে, খুব মর্মান্তিক একটা বিষয়। সেটি হলো যে গোপালগঞ্জে হাসপাতালে করোনা মৃত্যু খবর, বাবার মৃত্যুর খবর পেয়েও লাশের কাছে কেউ এলেন না। এবং মৃত্যুর আগে 7 মাসের গর্ভবতী 9 ঘন্টা ঘুরলেন হাসপাতালের দুয়ারে দুয়ারে কক্সবাজার, কিন্তু তিনি চিকিৎসার অভাবেই মারা গেলেন। এভাবে যদি চলতে থাকে ছাড়, তাহলে মানবতা এবং দেশপ্রেম এবং মানুষের যে জীবন, মানুষের যে স্বাস্থ্য ঝুঁকি, এখান থেকে এ দেশের মানুষ কিভাবে রেহাই পেতে পারে বলে আপনি মনে করেন স্যার? ধন্যবাদ জনাব রিপন আমাকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। আজকে এই আলোচনার সভায় উপস্থিত জনাব হাবিব ভাই, ব্যারিস্টার সারোয়ার ভাই, নীলরতন দাস এবং আমাদের কামরুন নাহার ম্যাডাম সহ দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন যে বাংলাদেশের করোনা আক্রান্তের আজকে 113তম দিন আমরা অতিবাহিত করছি বাংলাদেশে। আর সারা পৃথিবীতে এটার প্রাদুর্ভাব শুরু হয়েছিল ডিসেম্বর মাসের 31 তারিখ। সেই হিসাবে প্রায় 6 মাসের কাছাকাছি। এই পর্যায়ে সারা পৃথিবীর মতোই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাও অনেকাংশেই লন্ডভন্ড এবং তার এখন প্রায় 1,37,000 ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা প্রায় 1738 আজ পর্যন্ত, এবং এর মাঝে চিকিৎসক মৃতের সংখ্যা আমাদের প্রায় 65। এই অবস্থায় আপনারা জানেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, এবং বাংলাদেশের উন্নয়নের যে আমরা ঢোল বাজছিল দীর্ঘদিন ধরে, করোনা না আসলে কিন্তু সেই আমাদের যে পরনে কাপড় নেই, আমরা যে প্রায় চরম একটা দুর্দশার মধ্যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সহ সমস্ত উন্নয়নের যে বলি সবই যে ফাঁপা, সেটা কিন্তু করোনা এসে আমাদেরকে প্রায় উলঙ্গ করে দিয়ে গেছে। জনগণের কাছে এটা পরিষ্কার যে উন্নয়নের যে বুলি এতদিন ছিল এটা আসলেই ফাঁকা একটা বুলি। তো প্রিয়
ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের যে আজকের যে সঞ্চালক যে প্রশ্নটি করেছেন যে বাংলাদেশে করোনা পরিস্থিতির পরবর্তী মানবিক যে বিপর্যয় আজকে দেখা যাচ্ছে, যে বাবা তার সন্তানকে দেখছে না, অথবা সন্তান তার বাবা অথবা মাকে দেখছে না, অথবা চিকিৎসক রোগীকে দেখছে না, অথবা আপনার প্রতিবেশী চিকিৎসককে বাসা থেকে তাড়িয়ে দিচ্ছে। এই একটা অবস্থা কিন্তু সারা বাংলাদেশে বিরাজমান, এবং চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে রোগীরা ঘুরে আপনার বিনা চিকিৎসায় বিভিন্ন রাস্তাঘাটে বিনা অক্সিজেনে মারা যাচ্ছে। মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এই অবস্থার জন্য সরকারি ব্যবস্থাপনার যে যে দুরবস্থা তাকে আমি দায়ী করব। কারণ বাংলাদেশের সরকার প্রথম থেকেই এই রোগটিকে আপনার জনগণের সামনে এক ধরনের একটি হালকা রোগ হিসাবে উপস্থাপিত করার চেষ্টা করছে, এবং যার ফলশ্রুতিতে রোগটি কিন্তু আপনারা দেখেছেন যে ভয়াবহ আকার ধারণ করে সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে, এবং এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এবং বাংলাদেশের যে স্বাস্থ্য অবকাঠামো, যে বাংলাদেশের প্রতি 2000 লোকের জন্য একজন চিকিৎসক, প্রতি আপনার 10,000 লোকের জন্য আপনার ধরেন 8টি বেড বিছানা, মানে হাসপাতালের বিছানা, প্রতি আপনার 1 লক্ষ লোকের জন্য আপনার 0.7 বেড আইসিইউ বেড, মানে ভীষণ রকমের অপ্রতুল একটি স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে বিরাজমান। সেই অবস্থায় এরকম একটি মহামারী রোগ আক্রান্ত হওয়ার ফলে যে অবস্থাটি সৃষ্টি হয়েছে, যে বাংলাদেশের মানুষ সঠিক চিকিৎসাটি পাচ্ছে না। একই সাথে আপনার এই রোগটি সম্বন্ধে মানুষকে যে সচেতন করা, মানুষের মূল্যবোধগুলির জায়গা থেকে যে মানুষকে তাড়িত করে মানুষকে এই রোগে আক্রান্তদের পাশে দাঁড়ানো, এবং একই সাথে আপনার চিকিৎসার ব্যবস্থা করার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সেটা সরকার কিন্তু বিন্দুমাত্র করতে পারেনি। এবং না পারার ফলে যেটা হয়েছে, অব্যবস্থাপনার চরম পর্যায়ে মানুষ ইয়ানাপসি অথবা নিজের যান বাঁচানোর তাগিদে এই ধরনের ঘটনাগুলি কিন্তু আপনারা দেখেছেন। যে আমরা প্রথম থেকেই বলেছি যে এই রোগটি যেহেতু ছোঁয়াচে, বাংলাদেশের যারা স্বাস্থ্যকর্মী, যে প্রশ্নটা ছিল সেটা, সেই প্রশ্নটার আমি উত্তর পাইনি। সেটি হলো যে আমরা প্রতিনিয়ত সরকারকে দোষারোপ করছি, যারা ডাক্তার তাদের গায়ে কিন্তু তারা নিজেরা দোষারোপ নিচ্ছেন না। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে প্রাইভেট হসপিটাল গুলো যেই অমানবিক যে আচরণগুলো করছেন, তাহলে কি সরকারের চেয়ে এরা শক্তিশালী কিনা? আপনি দেখুন যে কক্সবাজারে যে ঘটনাটি ঘটেছে, সেটা হলো যে আপনার 7 মাসের গর্ভবতী একজন আমাদের বোন, তিনি মৃত্যুর 9 ঘন্টা আগে, মৃত্যুর 9 ঘন্টা আগ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে মানে ঘুরেছেন, কিন্তু কোথাও কোনো চিকিৎসক তাকে চিকিৎসা দেয় না। তাহলে কি চিকিৎসক এখান থেকে আর সেটাই আমি বলছি যে এইটা হলো অব্যবস্থাপনার একটা চরম রূপ। আপনার ব্যবস্থাপনা যদি ঠিক থাকতো, আমরা প্রথম থেকেই বলেছি যে যখনই একটা মহামারী যখন আসে, তখন যারা চিকিৎসক এবং যারা স্বাস্থ্যকর্মী, তাদের প্রোটেকশনটা আপনার নিশ্চিত করতে হবে। কারণ যদি আপনার যে চিকিৎসা দিবে সে যদি আপনার নিরাপত্তাহীনতায় ভুগে, সে কিন্তু চিকিৎসা দেওয়ার জন্য আগ্রহী হবে। আপনারা দেখেছেন বাংলাদেশে মাস্ক কেলেঙ্কারি, আপনারা দেখেছেন যে পিপিএ কেলেঙ্কারি, এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশে বর্তমানে 2000 চিকিৎসক এখন আক্রান্ত। আপনার 65 জন অভিজ্ঞ চিকিৎসক মৃত্যুবরণ করেছেন এই অব্যবস্থাপনার জন্য, কিন্তু এটা তাই। আর সেই একই সাথে আপনার সরকারি যে ব্যবস্থাপনা, আমরা প্রথম থেকে বলেছিলাম যে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা বাংলাদেশে আপনার 20% হেলথ কেয়ার ইজ বিং গিভেন বাই দি গভর্নমেন্ট, বাকি 80% কেয়ার গিভার্স হলো বেসরকারি, 80% বেসরকারি। আমরা বলেছিলাম যখনই মহামারী হয় আপনার সমস্ত ব্যবস্থাপনাতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, সবাইকে একসাথে নিয়ে আসতে হবে।
এটা একটা যুদ্ধকালীন অবস্থা। আপনার সীমিত সম্পদকে একত্রিত করে এটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। কিন্তু সরকার কিন্তু সেদিকে আগায়নি। আমরা বলেছিলাম যে আপনি কোভিড এবং নন কোভিড আপনি হাসপাতালগুলিকে ভাগ করেন, শ্রেণী বিন্যাস করেন এবং হাসপাতালগুলির মধ্যে একই হাসপাতালে আপনার গ্রিন জোন, রেড জোন, ইয়েলো জোন স্থাপন করেন, যাতে রুগীরা আপনার চিকিৎসা নিতে এসে যেন বিভ্রান্ত না হয়, অথবা রুগীরা যেন চিকিৎসা নিতে এসে যে চিকিৎসা না পেয়ে ফেরত না দেয়। সরকার কিন্তু সেদিকে তাকায়নি। আপনি তখন নিয়ম করে দিবেন যে কোভিড হাসপাতালে আপনার টেস্ট ছাড়া রুগী ভর্তি হবে না, আর নন কোভিড হাসপাতালে যখন এই রুগীটা যাবে তখন সে যখন বলবে যে আপনার সমস্ত সাইন সিমটম করোনা রোগীর মতো, আর আমার হাসপাতাল হলো নন করোনা হাসপাতাল, আমি আপনাকে ভর্তি করবো না, রুগীটা করবে কি তখন? রুগী তখন রাস্তায় ঘুরতে থাকে। আজকে যদি সরকারি ব্যবস্থাপনা, স্যার আপনার কাছে আবার আসবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেটা জাতিকে মেসেজ দিতে চাচ্ছেন, যে আপনি বলতে চাচ্ছেন যে সরকারি যে অব্যবস্থাপনা, যার কারণে আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে এবং মৃত্যুর পড়ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথাটা জাতি বুঝতে পেরেছে। আমরা এখন যেতে চাই আমাদের ব্যারিস্টার মেজর অবসরপ্রাপ্ত সরোয়ার হোসেনের কাছে। আমরা সরোয়ার ভাইয়ের কাছে আসবো। সরোয়ার ভাই, আপনি বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন, সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন আমরা জানি, এবং আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টার, সেখানেও আপনি সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। প্রশ্নটা হলো যে সারা পৃথিবী যখন বিপর্যয়ে আমরা দেখতে পাচ্ছি, চীন, পাকিস্তান এবং নেপাল বা ভুটান, এই সীমান্তগুলো খুব উত্তেজনার দেখা যাচ্ছে। আজকে আমরা গতকালকে দেখলাম যে শত শত কিলোমিটার চীনের সেনাবাহিনী ঢুকে পড়েছে, ভারতের সেনাবাহিনীরা আসতে পারছে না। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমরা যে বাংলাদেশের জন্য স্বাধীন পেয়েছি, যে বাংলাদেশের জন্য স্বাধীনতা অর্জন করেছি, যে বাংলাদেশের জন্য পাকিস্তানের সাথে যুদ্ধ করে মানুষের অধিকারের জন্য, বৈষম্যের জন্য যে বাংলাদেশ যে পতাকা পেয়েছি, আমরা দেখলাম এই করোনার মধ্যে সীমান্ত হত্যা কিন্তু অঝরে হয়ে যাচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করতে পারি, পরশুদিনকে দেখলাম যে চুয়াডাঙ্গা দামুরহুদায় আমাদের দুইজন বাংলাদেশিকে কিভাবে রক্তাক্ত করেছে। সর্বশেষ যেটি ঘটনা, গতকাল রাত্রে আমরা দেখলাম যে সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তে আমাদের এক বাংলাদেশি ভাইকে হত্যা করছেন। আসলে আপনি যেহেতু সেনাবাহিনীতে মেজর দায়িত্বে ছিলেন এবং আপনি একজন ব্যারিস্টার, আপনার কাছে কি মনে হয় যে এভাবে সীমান্ত হত্যা চলতেই থাকবে? এবং কয়েকদিন আগে কিন্তু একটা রিপোর্ট হয়েছে আইন ও সালিশ কেন্দ্রে, সেখানে কিন্তু তারা রিপোর্ট করছেন যে চলমান যে পরিবেশ পরিস্থিতিতে সীমান্ত হত্যা থামছে না। আপনি একজন বিশ্লেষক হিসাবে কি মনে করছেন, আমরা কি প্রতিদিন ফেলানির মতো এই হাজার হাজার লাশ হয়ে থাকবো, না নীরব থাকবো, না প্রতিবাদ করব? আমরা দেখছি না সরকার প্রতিবাদ করছে, না করছে রাজনীতিবিদরা, না করছে সুশীল সমাজরা, সবাই চুপ হয়ে আছে। এভাবে চুপ থাকলে কি আমাদের এই প্রতিনিয়ত ভাই বোনকে হারাতে হচ্ছে সীমান্তে, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। উপস্থিত আমাদের সহ আলোচক হাবিব ভাই, প্রফেসর সাহেব, আমাদের আপা, এবং দুবাই থেকে, ইউনাইটেড আরব আমিরাত থেকে আমাদের এক ছোট ভাই, সবাইকে ধন্যবাদ। দেখুন, আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের বর্ডারে এই ধরনের হত্যাকাণ্ড চলবে কিনা, তো আমরা তো দেখছি না যে এটা থামছে। আমি একটু থিওরিটিক্যাল দু একটা কথা বলি, আপনার নিশ্চয়ই সময় হবে। সেটা হলো যে এখানে আমার এক হিন্দু ভাই আছে, উইথ ডিউ রেসপেক্ট, যে হিন্দু ব্রাহ্মণরা, আপনি জানেন যে হিন্দুদের 4টা কাস্ট, ব্রাহ্মণরা তাদের যে বুদ্ধিদাতা হিসেবে পরিচিত, এই হিন্দু ব্রাহ্মণরা আপনার মুসলমানদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, আমি কিন্তু একটা বইয়ের কথা বলছি, আমাকে আবার কমিউনাল ভাইবেন না, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্কের প্রফেসর ইমতিয়াজ স্যার রিসার্চ করে দেখিয়েছে যে সেই সময় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ, বখতিয়ার খলজি, বারু ভূঁইয়া, তারপরে মোগল, কারণ মুসলমানরা হিন্দুদের কাছ থেকে ক্ষমতা নিয়েছিল এবং হিন্দুরা মনে করত যে যখনই সুযোগ পায় তখন এই মুসলমানদের উপরে প্রতিশোধ নিতে হবে, এবং সেই সুযোগটা প্রথম আসে 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে। এই পলাশির যুদ্ধের পরে যখন ক্ষমতাটা মুসলমানদের কাছ থেকে চলে যায় ব্রিটিশদের কাছে, ব্রিটিশরা 200 বছর এই হিন্দুদেরকে প্যাট্রন করেছে,
তাদেরকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস, যার জন্য আপনি জানেন যে অনেক জায়গায় হিন্দু জমিদার সৃষ্টি হয়েছিল এবং এরকম কালচার হয়েছিল যে হিন্দু জমিদারের বাড়ির সামনে থেকে কেউ ছাতি অন করে জুতো পায়ে দিয়ে হেঁটে যেতে পারতো না। আমাদের প্রত্যেক জেলায় দেখবেন এরকম হিন্দু জমিদার এখনো পুরাতন বাড়িগুলো আছে। এরপরে যেটা হয়েছে সেটা হয়েছে 1947 যে ভাগ হয়েছে, পার্টিশন হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এবং অনেকে রিসার্চ করে দেখিয়েছে এবং অনেক ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল রিসার্চ করে দেখছে এইটা ছিল সম্পূর্ণ একটা ফল্টি ভাগ, সম্পূর্ণ একটা এইখানে এই মুসলমানদেরকে অনেক কম জমি দেওয়া হয়েছে। যদি ইন্ডিয়া ভাগ হয়, লাহোর রেজুলেশন অনুযায়ী ছিল একাধিক স্টেট, একাধিক মুসলিম স্টেট, এবং আপনি জানেন যে বাংলাদেশ অরিজিনালি সৃষ্টি হচ্ছিল বাংলা, বিহার, উড়িষ্যা। আপনি বিহার উড়িষ্যা যদি বাদও দেন, যেটা মাওলানা ভাসানী সাহেব বলে গেছিল যে বাংলাদেশ সৃষ্টি হচ্ছিল এই দুই বাংলা এবং পূর্বের যে প্রভিন্স গুলো আছে ইন্ডিয়ান 7 সিস্টার, এই পুরোটা নিয়ে বাংলাদেশ হচ্ছিল। এই যে চায়না এবং ইন্ডিয়ার সাথে যে কনফ্লিক্ট, বর্ডার কনফ্লিক্ট হলো, এরপরে বিভিন্ন ধরনের কার্টুন আমরা দেখতে পাই। যে একটা কার্টুন আমার এক বন্ধু পাঠিয়েছে বিদেশ থেকে, সেখানে দেখে যে চায়নার সাথে যখন লড়াই করে তখন মোদি একদম মানে শরীরে কোনো মাংস নাই, একেবারে মানে হাড়গড় বেরহা, আর বাংলাদেশের সাথে যখন ফাইট করে তখন তাকে দেখানো হচ্ছে বডি বিল্ডার। এইরকম যে ফান করে বলা ছিল যে তারা পাকিস্তানের সাথে পারে না, নেপালের সাথে পারে না, চায়নার সাথে পারে না, ইভেন ভুটানের সাথে পারে না, পারে কার সাথে? শুধু বাংলাদেশের সাথে। তো ওই যে প্রতিহিংসা পরায়ণ যে সেইটা ফাইনাল যে স্টেপটা সেইটা হচ্ছে 1971-এ। আমরা ইন্ডিয়াদের কাছে আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা দেওয়ার জন্য কৃতজ্ঞ, কিন্তু এখানে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ অ্যাচিভ করা, অর্থাৎ পাকিস্তানকে ভাগ করা ছিল মেইন কারণ। সেটা ইন্ডিয়ান অনেক ইন্টেলেকচুয়াল রিসার্চ করে দেখিয়েছে। সেইখানে ইন্ডিয়া যখনই বাংলাদেশকে এভাবে ভাগ করলো 71-এ, তারপর থেকে তারা একটা পাপেট গভর্নমেন্ট চেয়েছিল সবসময়। পাপেট গভর্নমেন্ট নিশ্চয়ই আপনারা জানেন যে যার কোনো স্বকীয়তা থাকে না, তার জাতীয়তা বোধ থাকে না, যাদের নিজস্ব কোনো ফরেন পলিসি থাকে না, সেই পাপেট গভর্নমেন্ট, আমার ব্যক্তিগত ধারণা 2009-এর আগে বাংলাদেশে ইন্ডিয়া কখনো পাপেট গভর্নমেন্ট সৃষ্টি করতে পারে নাই। 2009-এর পরে বাংলাদেশে একটা অ্যালিজলি একটা পাপেট গভর্নমেন্ট সৃষ্টি হয়েছে, যাদের নিজেদের কোনো স্বকীয়তা নাই, যার জন্য যখন খুশি এরকম বর্ডার বাড়ে। এর আগে অনেকদিন আগে যখন বার্মার সাথে আমাদের একটা সংঘর্ষ হয়েছিল, এই যে রোহিঙ্গা ইনফ্লাক্স হয়েছে, তার আগে আমি তখন একটা আলোচনায় বলেছিলাম যে ওরা যদি আমাদের একজন মারে তাহলে ওদের মিনিমাম 2 জন মারতে হবে। সেম জিনিস আপনার বৌমারির কথা মনে আছে, জেনারেল ফজলু এখনো বেঁচে আছে। ওরা যদি আমাদের বর্ডারে একজন বাংলাদেশি মারে তাহলে 2 জন ইন্ডিয়ানকে কিল করতে হবে। এইটা হলো। এবং এই দেশে যদি আপনার জনম্যান্ডেটের উপর একটা সরকার থাকতো, যদি জনগণের ম্যান্ডেটের উপর সরকার থাকতো, তাহলে এইরকম নতজন ফরেন পলিসি কখনই হতে পারতো না, কখনই এইরকম প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে পারতো না। যার জন্য বাংলাদেশে আমাদের কিন্তু বর্ডার ফোর্স যথেষ্ট প্রফেশনাল। আপনার সেখানে যারা আর্মি অফিসার ডেপুটেশনে বিজিবিতে চাকরি করে তারাও প্রফেশনাল, এবং এই প্রফেশনের ছাপ কিন্তু অনেক রেখেছে। আপনি দেখেন সেই বউরের ঘটনায় কিন্তু তাদের উপরে একটা যথাযথ জবাব দেওয়া হয়েছিল। শুধু নতজানের জন্য কোন বর্ডারে যেটা না পারে, সেটা আমাদের এই বাংলাদেশের বর্ডারে একমাত্র কারণ হলো এই দেশে জনভিত্তির উপর সরকার নাই। এদেশে একটা সরকার আছে, এদেশে তারা তাদের নিজস্ব কোনো পলিসি নাই, তাদের কোনো ফরেন পলিসি নাই, তারা ওখান থেকে দিল্লি থেকে যেটা বলা হয় সেইটা সারা তামিল করে। যার জন্য আমাদের এই বর্ডার কিলিং সহ ইন্ডিয়ার সাথে অ্যাজ পার পলিসি করার জন্য, আপনিও একটা রাষ্ট্র, আমরাও একটা রাষ্ট্র, আমাদের পলিসি হবে একই রকম। এবং এটা একাধিকবার বলা হয়েছে। আপনি জানেন যে ইন্ডিয়া বাংলাদেশে কখনো বন্ধু হতে পারে না। ইন্ডিয়া অনেক ভালো মানুষ আছে, ইন্ডিয়াও তারা কিন্তু ইন্ডিয়ার ভিতর থেকেও কিন্তু তারা এটা প্রতিবাদ করে। তাদের পলিসি গুলো দেখেন যে ফরেন পলিসি কনসেপ্টটাই কিন্তু ভুল। তাদের ফরেন পলিসি কনসেপ্ট আসছে, আমরা জানি চাণক্য পলিসি, যেটাকে কৌটল্য পলিসি বলে। সেইখানে তারা নেইবারিং কান্ট্রিকে ক্লাসিফাই করছে 2টা ক্লাসে, আইদার এনিমি অথবা স্লেভ। তো আপনি দেখেন পাকিস্তান ইজ এনিমি কান্ট্রি, নেপাল হ্যাজ টার্ন টু বি এনিমি, ভুটান একই রকম, ভুটান চায়নার কবজায়, একমাত্র বাংলাদেশ। তো বাংলাদেশ যদি এনিমি না, তাহলে তাদের কনসেপ্ট অনুযায়ী বাংলাদেশ হ্যাজ বিকাম এ স্লেভ কান্ট্রি টু ইন্ডিয়া। এই জায়গা থেকে সরতে হলে এদেশে গণতন্ত্র ফেরত আনতে হবে, এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণ যাকে ভোট দেবে সেই রাষ্ট্র চালাবে, এবং সেই জনম্যান্ডেটের উপর যদি সরকার থাকে তখন আমাকে ইন্ডিয়াকেও এপিস করতে হবে না,
চায়নাকে এবিস করতে হবে না। এটা জাতীয় স্বার্থ, যেটা জাতীয় স্বার্থ অনুযায়ী তখন সরকার পলিসি গ্রহণ করতে পারে, এবং সেইটা যতদিন না হবে ততদিন বোধহয় এই ফেলানি, আপনি সর্বশেষ যেটা বললেন জামালপুরে হয়েছে, আপনার সিলেটে হয়েছে, এইগুলো আমরা প্রতিনিয়ত ফেস করব। আজকে চায়নার সাথে তাদের সেই সার্জিক্যাল স্ট্রাইক নাই। পাকিস্তানে কি হলো, পাকিস্তানের সাথে বড় হলো, সেখানে মারতে পারে না। পাকিস্তানে একটা মারলে পাকিস্তান তাদের দুইটা মারে। সার্জিক্যাল স্ট্রাইক, এখন দেখেন সার্জিক্যাল স্ট্রাইক নামে যে শব্দটা বিজেপি সরকার ইনভেন্ট করেছে, কোথায় গেল তাদের সার্জিক্যাল স্ট্রাইক? চায়নার ক্ষেত্রে কিন্তু তাদের কোনো সার্জিক্যাল স্ট্রাইকের কোনো কিছু নাই। এখানে সার্জিক্যাল স্ট্রাইক তো দূরের কথা, কোন ধরনের স্ট্রাইকই তারা করতে পারে না। সো এই দেশের সরকার যদি স্থগিত না থাকে, আজকে তারা যদি একদম ফেলে, তাহলে ইন্ডিয়া, আমরা জানি যে এই বর্ডারে যে কিলিং গুলো হয়, এগুলা অনেক চোরা কারবারি আছে, গরু স্মাগলিং আছে, অনেক ব্যাপার আছে। তো সেগুলোর সাথে কি শুধু বাঙালিরা দায়ী, শুধু বাংলাদেশিরা দায়ী? এটার সাথে ইকুয়ালি ইন্ডিয়ানরা দায়ী। তো বিজেপি তাদেরকে মারছে না কেন? যার জন্য আমাদের বিজেপির অস্ত্র আছে, তাদের ট্রেনিং আছে, কিন্তু তারা গুলি করতে পারে না। তাদের ট্রিগার সবসময় অফ থাকে। ট্রিগার অন করতে হবে, একজন বাংলাদেশি মারলে তার এগেইনস্টে দুইজন ইন্ডিয়ার হত্যা করতে হবে, তাহলেই সেদিন আমাদের এই বর্ডার কিলিং বন্ধ হবে। এছাড়া কোনোদিন বর্ডার কিলিং বন্ধ হবে না। এবং এই কথাটা আমার মনে রাখতে হবে, অনেক ইন্টেলেকচুয়াল বাংলাদেশে বলেছে যে ইন্ডিয়া এজ এ স্টেট, এজ এ কান্ট্রি যে বাংলাদেশের বন্ধু হতে পারে না, এটার হাজার ধরনের উদাহরণ আমরা দিতে পারি। যেমন আমাদের নুরুল কবির সাহেব বলছে যে ইন্ডিয়া যে বাংলাদেশের বন্ধু হতে পারে না, এইটা বোঝাটাই এটা বড় ধরনের বুদ্ধিমানের কাজ। এটার উদাহরণ অনেক আছে। তারা পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ করছে, ফাইন, কিন্তু ইকুয়ালি অ্যাডভান্টেজ পাইছে। আজকে আপনি মনে করেন যদি পাকিস্তান এক থাকতো, হাইপোথেটিক্যালি আমি বলছি, তাহলে এখানেও তাদের 2-3 ডিভিশন রাখতে হতো। তারা কিন্তু চায়নার সাথে ওই মোবিলাইজ করতে পারতো না পাকিস্তানের বর্ডার। সো ইন্ডিয়া ইকুয়ালি অ্যাডভান্টেজ পেয়েছে। আজকে ইন্ডিয়া স্বাধীনতা পরে আপনি হেল্প করছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এই স্বাধীনতা যুদ্ধের পর থেকে যে আপনি লুটপাট শুরু করছেন, এখনো আপনি লুটপাটে লিপ্ত। আপনার দেশের 10 লক্ষ লোক এদেশে কাজ করে, এদেশের যারা নাগরিক, যারা ডোমিসাইল, যারা জন্মগত নাগরিক, তারা চাকরি পাচ্ছে না। অথচ এই নতজানু সরকার, তাদের কোনো ওয়ার্ক পারমিট নাই, নর্মাল ভিসা নিয়ে এসে চাকরি করে, এবং বাংলাদেশ তাদের সেকেন্ড অথবা থার্ড হাইয়েস্ট রেমিটেন্স পাঠাবার দেশে পরিণত হয়েছে। অর্থাৎ এই দেশটাকে সেই 71 সাল থেকে করেছে। এমন আমরা শুনেছি, আপনি জানেন যে মেজর জলিল এটাকে প্রথম প্রতিবাদ করেছিল, বাথরুমের ভেসিন পর্যন্ত ভেঙে নিয়ে গেছে। মানে ইন্ডিয়ার ফরেন পলিসি এরকম। ধন্যবাদ সরোয়ার ভাই, আপনার কাছে আবার আসবো। সরোয়ার ভাই আপনার কাছে আবার আসবো। আমরা এখন যেতে চাচ্ছি খায়রুন নাহার আপার কাছে। খায়রুন নাহার আপা শুনতে পাচ্ছেন আমাকে? আকাশ কেটে দাও, আমি এটা লাইন, আমি টক শোতে আছি, তুমি কেটে দাও আকাশ। আপা শুনতে পাচ্ছেন? সরোয়ার ভাই আপনার কাছে আবার আসবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন যেতে চাচ্ছি খায়রুন নাহার আপা, শুনতে পাচ্ছেন? আপনি শুনলেন সরোয়ার ভাই যেটি বললো। আমরা গতকালকে দেখলাম যে, হ্যাঁ, গতকালকে আমরা দেখলাম যে আমেরিকার একজন প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন উনি বলেছেন যে স্বাধীনতাকামী কাশ্মীরের অধিকার পূর্ণ বহল দাবি। তা এই বিষয়টা আসলে আপনি কি মনে করছেন? এই বিষয়টাকে একটু স্পষ্ট করে বলবেন। আপনি কি প্রশ্নটা আরেকবার করবেন? আমি কম শুনতে পাচ্ছি আসলে। আমেরিকার আমি কি একটু রিসেট করে নিব বা করে নিব? একটু কম শুনতে। আচ্ছা, আপনি করেন, আপনার বোধহয় লাইনে প্রশ্নটা ঠিক মতন লাইনটা দেন, আবার আপনার ওই সাউন্ডটা বাড়ান ওখানে। আচ্ছা করেন, আমরা নিলয় তার কাছে ঘুরে আসি। অন্য একটা, জি আমরা নীল রতন তার কাছ থেকে আসি। রিসেট করে। জি, আমি নীল রতন দা শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন আমাদের সঙ্গেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের যে বিষয়টা আপনি বুঝতে পারছেন নিশ্চয়, আজকে আমাদের যে আলোচনা মুক্ত সংলাপ, এই মুক্ত সংলাপে পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রবাসে আছেন, প্রবাসে থেকে আপনি দেখতে পাচ্ছেন হয়তোবা যে বাংলাদেশের প্রতিবেশীরা যে নির্মম অত্যাচার প্রতিনিয়তই করে যাচ্ছেন। আপনি একজন আমাদের দাদা হিসাবে আসলে আপনি কি মনে করছেন এই বিষয়গুলি? ধন্যবাদ। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আজকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য রিপন ভাইকে, সাথে আছেন আমাদের
হাবিবুল সোহেল ভাই আছেন, মিল্লাত ভাই আছেন, আমাদের স্যার হাবিব ভাই সহ সোহেল আমাদের বানা, আপু সোহেল বানা, হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান হাবিব। জি জি জি। হ্যাঁ। আসলে আমি এভাবে বলতে চাচ্ছি যে আমাদের যে দেশের যে এই অবস্থার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেভাবে আমাদের সাথে প্রতিনিয়ত অন্যায় করে যাচ্ছে, এটা আমাদের আসলে মেনে নেওয়ার মতো নয়। যে আমাদের দেশের যে অবস্থাগুলি এখন চলছে, এই যে মহামারীর ভিতরেও আমাদের দেশের বিভিন্নভাবে বিভিন্ন যে কার্যগুলি তারা করতেছে, এটা তো আমাদের জন্য খুবই দুঃখজনক। যদি সত্যিকার অর্থে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হয়ে থাকতো তাহলে অবশ্যই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিত। তারা আমাদের উপর এভাবে জুলুম অত্যাচারের জন্য এই যে আমাদের অবৈধ সরকার এভাবে আমাদের উপর বসে আছে, শুধু একমাত্র তাদেরই হাত ধরে এখানে আছে। তাদের যে শক্তিটা নিয়ে এখানে আমাদেরকে যেভাবে জুলুম অত্যাচার আমাদের উপর করে যাচ্ছে প্রতিনিয়ত, এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে, এটা আসলে আমি বাংলাদেশের নাগরিক হিসাবে এটা তো কখনো মেনে নিতে পারতেছি না। সেটা সে ওই দেশের হ্যালো এভাবে তো আমরা মেনে নিতে পারি না। আমরা প্রবাসী থেকে আমরাও অনেক কিছু এখানে বুঝতে পারতেছি। আমরা এখানে যারা বাংলাদেশি আছি, প্রবাসী ভাইয়েরা এখানেও দেখতেছি সেম। এখানে আমরা যারা বাংলাদেশে আছি অনেকভাবে অসহায় অবস্থায় আছি, অথচ যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে ইন্ডিয়া, তাদের যে এখানে মেন পাওয়ারের লোক যারা আছে তাদেরকে 100% প্রাধান্য দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। আমাদেরকে ওইভাবে মূল্যায়নটা আমরা এখানেও পাচ্ছি না। এখানে আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হতে হচ্ছে তাদের কাছে থেকে। তারা বিভিন্নভাবে এখানে প্রভাব খাটিয়ে এখানে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। আমরা তাদেরকে এখানেও ওই আমাদের যেখানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই সেম প্রেক্ষাপটটা এখানেও তৈরি করতে চাচ্ছে তারা। প্রবাসেও আমরা এখানে শান্তিতে নাই তাদের জন্য আমরা ব্যবসা বাণিজ্য ফ্রিডম করতে পারতেছি না। এই যে আমাদের দেশের যে মেন পাওয়ারটা বন্ধ করে রেখেছে আমানত সরকার, সেটার জন্য তাদের নিন্দন আছে। তারা বিভিন্নভাবে যাতে আমাদের মেন পাওয়ারের লোকগুলি সরাসরি বাংলাদেশ থেকে এখানে এসে কাজকর্ম করতে না পারে, সেই জন্য তাদের বিভিন্ন ধরনের কার্যকরিতা তারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। তো সেই হিসাবে আমি এভাবে বলতে চাই যে আমাদের আসলে তাকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বলা চলে, কিন্তু বন্ধু হিসাবে তাকে আমরা মেনে নিতে পারতেছি না। কারণ বন্ধু হিসাবে যদি সে প্রতিবেশী রাষ্ট্র আমাদের বন্ধু হিসাবে কাজ করতো, তাহলে তো আমাদের অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিত। আজকে আমাদের দেশের এই ক্লান্তি লগ্নে এই বিভিন্ন যে মহামারীটা আমাদের যেভাবে আক্রমণ করছে, আমাদের সরকার কি করছে আমাদের দেশে? কোন প্রতিনিয়ত রোগীরা চিকিৎসা পাচ্ছে না, আমাদের কেউ হসপিটালে গেলে তাদের ভালো ট্রিটমেন্ট করতেছে না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে। সেই এখানে আমরা কত সুন্দর চিকিৎসা দিচ্ছে, সে বহির্বিশ্বে আমরা যারা আছি এখানে আমাদের যারা করোনা রোগী বিভিন্নভাবে যাচ্ছে, সেখানেও কত সুন্দরভাবে এখানে চিকিৎসাগুলি দিচ্ছে। তো সেই দিকে লক্ষ্য করে আমাদের দেশে তো একদম জিরো পজিশনে চলে গেছে আমাদের দেশটা। দাদা আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ দাদা, আপনার কাছে আবার আসবো। আমরা একটু যেতে চাচ্ছি আমাদের প্রিয় হাবিব ভাই, যার কথা শোনার জন্য আমাদের এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনাকে দিব। আমাদের দর্শকগুলি এখন হাবিব ভাইয়ের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। হাবিব ভাইয়ের কাছে যেতে চাই, তারপরে আমরা খায়রুন নাহার আপার কাছে আসবো। হাবিব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি আলোচনা আমাদের আলোচকদের কাছে অনেক রকম আলোচনা ছিলেন, যে বিষয়টা আজকে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেলাম যে 26 বছরের বাংলাদেশের পাওনা টাকা পরিশোধ করলেন না জিম জং উন। মানে এই বিষয়টা আসলে কি কারণে সে পরিশোধ করতে পারছে না, নাকি বাংলাদেশের পররাষ্ট্র নীতি দুর্বলতার কারণে, নাকি সে তার একঘেয়েমিতার কারণে আমাদের বাংলাদেশের টাকা পরিশোধ করছে না? আপনি একজন রাজনীতিবিদ হিসাবে আপনাকে কি মনে হচ্ছে? না, আমি প্রশ্নটা বুঝতে পারি নাই। কিসের টাকা পরিশোধ করে 38 বছরে? শব্দ ছিল কার ফোন বাজে? 38 বছরে কিসের টাকা পরিশোধ করতে পারেনি? হ্যাঁ, বাংলাদেশের পাওনা টাকা। কার কাছ থেকে? পাকিস্তানের কাছ থেকে। না, দক্ষিণ কোরিয়া জিম জুং উন পরিশোধ করেননি। বাংলাদেশের পাওনা টাকা। আজকে এইসব আলোচনা তো এখানে আসার কথা না। দেখুন, এসব আলোচনা নিয়ে আমাদের এখন পরিস্থিতিতে এসব আলোচনা তো খুব একটা দরকার আছে না। দক্ষিণ কোরিয়ার কাছে কি টাকা পায় নেবে বাংলাদেশের মানুষ জানি না, কি করে পায় না পায় এই সাবজেক্ট তো না জানে হুট করে বললে কি সঠিক উত্তর দেওয়া যাবে?
আর ভাঙা ভাঙা উত্তর আজকে দেওয়া কিন্তু ঠিক না। হাবিব ভাই আজকে কিন্তু সমস্ত গণমাধ্যমে আসছে। না, সমস্ত আচ্ছা গণমাধ্যমে যাই আসে, হোক হাবিব আমার ভাই, চোখে পড়ে না। হ্যাঁ, এইচআরডব্লিউ তারা বলেছেন যে 15 বছরের শিশু গ্রেপ্তার আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। অর্থাৎ যে গত 15 বছর এক বয়সী ছেলে ময়মনসিংহে তিনি তার ফেসবুকে লেখার কারণে তাকে গ্রেপ্তার করেছে। আজকে এইচআরডব্লিউ বলছে যে 15 বছর শিশু গ্রেপ্তার আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। এই বিষয়টা আপনি একটু পরিষ্কার করবেন। না, সর্বপ্রথম দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সভাপতি জাকিরুল ইসলাম রিপনকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে বিজ্ঞ আলোচক বৃন্দ ডাক্তার হারুন রশিদ, আমার অত্যন্ত ঘনিষ্ঠ জন, ব্যারিস্টার সরোয়ার, খায়রুন নাহার আপা, এবং আমাদের দুবাই প্রবাসী আমাদের স্নেহের ছোট ভাই। আজকে যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি সালাম জানিয়ে আমি আমার কথা শুরু করতে চাই। রিপন অত্যন্ত চমৎকার ভাবে প্রশ্নগুলো নিয়ে আসছেন, কিন্তু এখানে একটা জিনিস হলো কি, যে কাকে কোন প্রশ্ন করব এই প্রশ্নগুলি আগে থেকে বলে না দিলে এখন এই বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জনকে করলে সবাই একটু আসলে থমকে যায়, সঠিক উত্তরটা দেওয়া যায় না, কারণ সব ব্যাপারে তো সবসময় সবকিছু জানা থাকে না। এক একজনের কাছে এক একটা প্রশ্ন করতে তাকে আগে থেকে বলতে হয় এই বিষয়ের উপরে আপনাকে আমি প্রশ্ন করবো, তাহলে সেই ব্যাপারে প্রস্তুতি নিতে পারে সে। আমরা মিডিয়াতে যদিও এই আমরাই যারা বিএনপি সমর্থক তারা এই প্রোগ্রামটা অংশগ্রহণ করেছে, এই প্রোগ্রামটা যারা দেখবে তারা বিএনপির লোকই দেখবে অধিকাংশ, কিন্তু তাদের কাছে যদি আমাদের পক্ষ থেকে কোনো ভুল মেসেজ যায়, আমরা সঠিক কথা যদি বলতে না পারি, সঠিকভাবে যদি উত্তর দিতে না পারি, তারা কি বা শিখবে, কি বা জানবে আমাদের সম্বন্ধে, তাদের একটা ভুল ধারণা হবে। তাই ভবিষ্যতে এই প্রশ্নগুলো করা ভালো, এক একজনকে এক এক ধরনের, আগে তাদেরকে বলে দিতে হবে এই বিষয়ের উপরে আপনি একটু প্রস্তুতি নিয়ে থাকবেন। প্রথমত গেল কথা। দ্বিতীয়ত কথা হলো যে 15 বছরের নিচে কোনো বাচ্চাকে গ্রেপ্তার করা যাবে না, এছাড়া ইয়ে থাকা সত্ত্বেও বাংলাদেশের সরকারের কাছে এটা কোনো ঘটনা না। তা যে দেশে জঙ্গি হয়ে মার পেট থেকে জন্ম লাভ করবে এই আশঙ্কা থেকে তাদের গুলি করে হত্যা করা হয়, যাকে চেনে না, জানে না, বাড়ি কোথায়, ঠিকানা জানে না, তাকে হত্যা করা হয়, বাড়ি ঘেরাও করে হত্যা করার পর বলা হয় যে জঙ্গি, সন্দেহ তাদেরকে হত্যা করা হয়েছে বা সেই বাড়ি ঘেরাও করা হয়েছে। সেই দেশে 15 বছরের শিশুই বা কি আর পেটের বাচ্চাই বা কি? এই সরকারের কাছে এইগুলির কোনো মূল্য নাই এবং এগুলি সরকার মানেও না। 15 বছরের শিশু হতে পারে, 90 বছরের একসাথে বৃদ্ধ হতে পারে। অতএব এই ব্যাপারে আমি এটি বলতে চাই, যে সরকার যার নীতি নৈতিকতা বলতে কোনো জিনিস নেই, যে সরকার দিনের বেলার ভোট আগের দিন, পরের দিনের ভোট আগের দিন রাত্রে বেলা করে, যে সরকার এই দেশের সমস্ত প্রশাসনের লোকজন, বিশেষ করে যারা বিসিএস ক্যাডার, এসপি, ডিসি থেকে শুরু করে উচ্চ পর্যায়ের লোকজন এবং কলেজের শিক্ষক, ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষকে অনৈতিকভাবে ভোট কাটতে বাধ্য করে এবং অনৈতিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করাতে বাধ্য হয়, এবং যে দেশে এই সরকারের নির্দেশ পালন করতে গিয়ে নিজের বিবেককে বন্দি রেখে বা নিজের বিবেকের প্রতি অবিচার করে 100% ভোটার একটা সেন্টারে উপস্থিত হয়েছে, ভোট দিয়েছে, এই ফলাফল ঘোষণা করতে যে দেশে বাধে না, সেই দেশের সরকারের কাছে এই 15 বছরের কম শিশুকে গ্রেপ্তার করা এটা কোনো বিষয় না। আজকে যে কথাটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বেশি প্রয়োজন, যে কথাগুলো বলার, আমি আমার একটা প্রোগ্রাম আছে রাত্রে 11:30 এসে টিভিতে, আমি ওটা আমি প্রোগ্রামটা আমি রেকর্ডিং করে এসেছি। সেখানে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা মানে সামনের দিকে যে সমস্যা আমরা নিপতিত হতে যাচ্ছি, এখান থেকে আমরা পরিত্রাণ কিভাবে পাবো আমি জানি না, পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ আছে বলে তাও আমি মনে করি না। যেমন আমাদের ডাক্তার হারুন রশিদ যে কথাগুলি বললেন তোমার প্রশ্নের উত্তরে, আজকে বাংলাদেশের যে চিত্র আমরা দেখছি, এবং আমি যে শোতে ছিলাম সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন ছিল, এবং বাংলাদেশের আমি বলে আসছি ওখানে আজকে দেখার পরে অনেক ডাক্তাররা হয়তো আমার রাগ করবে, অনেক পেশাজীবীরা রাগ করবে, অনেক বুদ্ধিজীবীরা রাগ করবে, অনেক বিশ্লেষক বা বায়োলজিস্টরা আমার রাগ করতে পারে। রাগ করলে আমার কিছু আসে যায় না, আমার সত্য কথা করে বলতে হবে, আমি বলেছি। সেটা হলো এই
যে বাংলাদেশের সরকারকে খুশি করার জন্য মিডিয়াতে এসে বিভিন্ন সময় তারা বলছে যে বাংলাদেশ এখনো অনেক ভালো আছে, আক্রান্তের দিক থেকেও এখনো অনেক কম আছে, মৃত্যু হার আমাদের খুবই কম। এবং এইগুলি, এই যে অতিরিক্ত বুদ্ধিজীবী, তেজস্ক্রিয় বুদ্ধিজীবী, তার একবারও হিসাব করে না যে আমেরিকা বা ইটালি বা ইউরোপে সেখানে আজ থেকে 6 মাস আগে সেখানে কিন্তু করোনা আক্রমণ করেছে। 6 মাসে তাদের সংখ্যা বাড়তে বাড়তে কোথাও আমেরিকা চলে গেছে 1.25 লাখ, তার আক্রান্ত 25 লক্ষ, অন্য অন্য দেশে 50,000, 30,000, 55,000, ব্রাজিলে, হ্যাঁ এইভাবে তারা ইন্ডিয়া 17,000 না 13,000 পৌঁছেছে। বাংলাদেশ সেই ক্ষেত্রে আক্রান্তর দিকে মানে মৃত্যুর হার দিক থেকে কম বলে তারা নিজেদেরকে অনেকখানি সান্ত্বনা দিচ্ছে তারা। কিন্তু এই সান্ত্বনার এটা কি আসলে তাই? প্রতিদিন অনেক লোক মারা যাচ্ছে, সব লোকের নাম এখানে বলা হচ্ছে না। তবে আমি বলবো, এভাবে বলবো না যে বাংলাদেশে ডেলি হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তা বলবো না, কিন্তু বাংলাদেশে অন্তত শতাধিক বা 100 মতো লোক প্রতিদিন মারা যাচ্ছে, এটা আমি বলতে পারি। আর আক্রান্ত দিক থেকে যদি বলি, আক্রান্ত দিক থেকে আমি বলি যে পৃথিবীতে জনসংখ্যা অনুসারে, অনুপাত অনুসারে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হবে। এবং মৃত্যুর দিক থেকে আমি বলবো আর 3 মাস যেতে দিক, আমেরিকার মতো, ব্রাজিলের মতো, আর 3 মাস যাওয়ার পর কোথায় গিয়ে দাঁড়াবে? এই যে কোথাও চিকিৎসা নেই। এখন তো করোনা চিকিৎসার একমাত্র এবং প্রধান একমাত্র ওষুধ কি? এটা ওষুধ, অক্সিজেন। সেই অক্সিজেন উৎপাদন করতে কাঁচামাল লাগে না। এবং আবুল খায়ের লিটল কোম্পানি বলেছে যে আমার এখান থেকে অক্সিজেন সিলিন্ডার বিনা পয়সা আপনি ভরে নিয়ে যান। এই ব্যর্থ সরকার, নাবালক সরকার, নীতিহীন সরকার, এই যে তাদের লোকজন এই যে অক্সিজেন সিলিন্ডার 5,000 টাকা অক্সিজেন সিলিন্ডার 40-45,000 টাকা তারা বিক্রি করতেছে অনৈতিক ভাবে, এদিকে সরকারের খেয়াল নেই। একটা ওষুধ শুনলাম কালকে, একটা ইঞ্জেকশনের দাম নাকি 1,50,000, 30,000, 40,000। এইভাবে যে বাংলাদেশে যেভাবে শুরু হয়েছে এটা, এই যে আজকে যে কথাগুলো উচ্চারিত হলো যে একজন মহিলা চিকিৎসা পায় নাই, অনেকে মানুষ, এবং এখন এইটা আমি বলবো যে আমার ডাক্তার সাহেব যে কথাটা বললেন 65 জন মারা গিয়েছে, আমি তার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। 45 জন মারা যায় নাই, 65 জন মারা যায় না, 65 জন ডাক্তারকে হত্যা করেছে। তাদেরকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? এই সরকারের পক্ষে বা এই সরকারের দল করে যে সমস্ত ব্যবসায়ী যারা পিপি এবং মাস্ক সাপ্লাই দিয়েছে, তাদের অতিরিক্ত দাম নিয়ে আপনার নকল পিপি এবং মাস্ক সাপ্লাই দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার এই ডাক্তার ভাইরা এত কষ্ট করে, অনেক মেধাবী ছাত্র ডাক্তার হওয়া যায় না, তাদের যে হত্যা করা হলো, সে হত্যার দেয়, আমি মিডিয়াতেও বলে এসেছি, হত্যার দেয় অনন্ত বিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হোক, এবং স্বাস্থ্যমন্ত্রীর সাথে আরো যারা আছে জড়িত যারা, তাদের গ্রেপ্তার করা হোক, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে করোনায় যারা আক্রান্ত আছেন বা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন যেসব ডাক্তার, সেই পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হোক। পাশাপাশি আজকে বলতে চাই, সরকারি হসপিটালগুলিতে কোনো মানুষ চিকিৎসা নিতে যায় না। আপনি আমাকে প্রশ্ন করেন মানুষ জানে ওরা কারা? হ্যাঁ, ওরা মানুষ, তবে তার আগে বিশেষণ হলো ওরা গরিব মানুষ। আপনি দেখেন তো একজন মানুষ সরকারি হাসপাতালে মারা গিয়েছে কিনা? একজনও মারা যায়নি গরিব মানুষ ছাড়া। সরকারের মন্ত্রী মারা গিয়েছে, সাবেক মন্ত্রী মারা গিয়েছে, সাবেক মেয়র মারা গেছে, একজনও সরকারি হসপিটালে মারা যায় নাই। কেউ মারা গেছে ফ্যামিলি স্পেশালাইজড হসপিটালে, কেউ মারা গেছে সিএমএস এ, কেউ মারা গেছে এই সমস্ত জায়গাতে। সাধারণ মানুষ যারা, তারা চিকিৎসা করতে যাচ্ছে পিজি হসপিটালে, তারপর ঢাকা মেডিকেলে, আর তারপরে যারা সাধারণ, তারা চিকিৎসা নিচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারা রাস্তায় রাস্তায় তাদের ঘুরতে ঘুরতে তাদের জীবন প্রদীপ নিভে যাচ্ছে। অথচ টকশোতে দেখি বিভিন্ন এই সমস্ত ডাক্তার এবং স্পেশালিস্ট যারা, তারা গর্ব করে সরকারের পক্ষে যে সরকারের নাকি খুব ভালো ব্যবস্থাপনার কারণে আজকে বাংলাদেশ নাকি নিয়ন্ত্রণ করেছে। এবং এর আগে বলেছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সার্টিফিকেট নেওয়া শুরু করেছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি খুব সুন্দরভাবে বাংলাদেশের করোনাকে নিয়ন্ত্রণ করেছে। এবং সেই কথা তারা প্রচার করতো। এবং কিছু কিছু অতিরিক্ত বুদ্ধিজীবীদের আমি দেখেছি যে তারা বলে যে বাংলাদেশে প্রবাসে বসবাস করে যে সমস্ত লোকেরা, বিশেষ করে আমেরিকা, ব্রিটেন, ইটালি, মধ্যপ্রাচ্যে, তাদের যত সংখ্যা লোক তারা মারা গিয়েছে, বাংলাদেশে এত সংখ্যক লোক মারা যায়নি। আমি ওই দিন বলেছিলাম একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন, যে সারা পৃথিবীতে বাঙালি অবস্থান যারা করে, প্রবাসীদের অবস্থান, তারা যতজন মারা গিয়েছে
বাংলাদেশে তার চেয়ে কত গুণ শুধু মারা যাবে না, পৃথিবীর অন্য অন্য দেশের তুলনায় কত গুণ মারা যায় সেটা একটু অপেক্ষা করার পর আপনারা বুঝতে পারবেন। তাই আমি বলতে চাই এখন পথ দেখাতে হবে। কি পথ? আমি আজকে বলেছি পার্লামেন্ট টক শোটা আপনারা দেখবেন, আমি বলেছি মানুষ টক শোতে গিয়েই বলে টেস্ট টেস্ট টেস্ট, মাস্ক পরতে হয় মাস্ক পরতে হয়, এইগুলি বলে। আমি কি বলেছি? সত্য সত্য সত্য, সবসময় সত্য কথা, মিথ্যা 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 বলবো না, চুরি 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 করবো না। আজকে যদি মিথ্যা কথা আমি না বলি, এই সরকারি দলের লোকেরা চুরি যদি না করে, অনৈতিক যদি না হয়, তাহলে মাস্কও মানুষ পরবে, তারা চিকিৎসা পাবে, তারা সুস্থ হবে। কিন্তু আপনি বাজেট দিবেন, যদি 57 লক্ষ টাকা দিয়ে একটা ডেন্টাল চেয়ার কেনে, 37 লক্ষ টাকা পর্দা কেনে, 1 লক্ষ কোটি বাজেট দিলেও তাতে মানুষের কোনো লাভ হবে না। এই জন্য বলতে চাই যে এই সরকারের দাবি করে কোনো লাভ নাই। এই সরকারের বিরুদ্ধে এখন জনমানুষকে রাস্তায় নামতে হবে। কেন? এই অনৈতিক সরকার যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ নিজেরা চুরি করে, যেহেতু ক্ষমতা এসেছে, অতএব কোনো চোরকে তারা ধরবে না। যেখানে মানুষ মরে যাচ্ছে সেখানে ওষুধের দাম 3-4 গুণ, সেখানে অক্সিজেন সিলিন্ডার দাম 5-7-10 গুণ, সেখানে ট্রানে চাল চুরি করে, ট্রানে তেল চুরি করে, 10 টাকা কেজি দামে চাউল চুরি করে, গোডাউনে তারা রাখে। এই সরকার যদি, আমি বলেছি প্রথম দিকে আমি বলেছিলাম, যারা চাউল চুরি করে, যারা ঘরের মেঝের ভিতরে যারা লুকিয়ে রাখে, ওখানে ওকে চাউলের সঙ্গে ওকে দাফন করে দেন। যেখানে গোডাউনে রেখে চাউল চুরি করে রেখে দেয়, ওই তালা বাইরে থেকে মেরে দেন। ওর ইচ্ছা যতদিন ইচ্ছা চাউল খেয়ে যতদিন বাঁচতে পারে বাঁচবে, নাহলে কঙ্কাল বের করবেন। কই, সরকার তো সেদিকে যায় না। আজকেও তো দেখলাম বন্দুক যুদ্ধে 3 জন ডাকাত মারা গেছে, ডাকাত সন্ধে যারা মারা গেছে, ডাকাত সন্ধে মারা যায়, আর যারা ধরা পড়ে চাউলের বস্তা বস্তা নিয়ে, কই সেখানে তো মারা যায় না তারা, কেন? তাই বলবো, বর্তমান বাংলাদেশের মানুষকে বাঁচতে হলে নিজের বাঁচা নিজে বাঁচতে হবে। আর আল্লাহ পাক যদি না বাঁচায়, তাহলে এখানে বাঁচার কোনো আমাদের উপায় নেই। এখন সমস্যার সমাধান হলো এই যে এখন আর এই লকডাউন দিয়ে, আঞ্চলিক লকডাউন দিয়ে কোনোভাবেই এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। তাই আমি বলবো, এই পরিস্থিতি বাঁচতে হলে সরকারকে, যে আজকে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার 200 টাকা 300 টাকা বাড়ি থেকে এই আলামত দেওয়ালে 500 টাকা, আল্লাহ দোহাইগুলি বন্ধ করেন, বন্ধ করে বিনা পয়সায় আপনার টেস্ট করান, বিনা পয়সায় করোনা রোগীর চিকিৎসা করান। আর যে সমস্ত বেসরকারি হাসপাতাল হাজার হাজার টাকা বিল নিচ্ছে, যারা চিকিৎসা করতে চাচ্ছে না, সরকারের ক্ষমতা আছে যে কোনো জিনিস অধিগ্রহণ করতে, এই সমস্ত হসপিটালগুলি আপনি অধিগ্রহণ করেন এবং ওরা নিজের টাকা দিয়ে নিশ্চয়ই এত হসপিটাল করে নাই, জনগণের টাকা দিয়ে হসপিটাল করেছে, ব্যাংকের থেকে টাকা নিয়ে হসপিটাল করেছে। ওদের ঘাট ধরে বের করে দেন, বের করে দিয়ে অধিগ্রহণ করে ওই ডাক্তারদের আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসেন, নিয়ে এসে চিকিৎসা করে করোনার হাত থেকে বাঁচার পর তারপর ডেকে নিয়ে এসে ওদেরকে বলবেন যে এবার তোমরা চালাও এবং ঠিক হয়ে চালাও। একটা তারা বসেছে। তাই আমি বলবো মানুষকে জাগতে হবে। হাবিব ভাই ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার আসবো। আমরা খায়রুন নাহার আপার কাছে যেতে চাই। আপা, এই যে করোনার যে দুর্ভোগ, এই দুর্ভোগে মানুষ মানবতা, মানবিক সবকিছু হারিয়ে ফেলছে। আজকে আমরা দেখলাম ত্রাণের অনিয়মে আরো 2 ইউপি চেয়ারম্যান বরখাস্ত হয়েছেন। এই বরখাস্তর মধ্যেই থাকবেন নাকি তাদের শাস্তি হওয়া উচিত? আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, বিএনপি সবাই, হাবিব ভাই, ডাক্তার সাহেব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে এবং ব্যারিস্টার শওকত ভাই, সরোয়ার ভাই, সবাইকে ধন্যবাদ এবং যারা শুনছেন। শুনেন, হাবিব ভাইয়ের সাথে আমি একমত, একদম একমত যে মানুষ বাঁচাও দেশ বাঁচাও আজকে যে আন্দোলন আপনারা যে বক্তব্য নিয়ে এসছেন, এটাতে প্রথম হলো আমাদের আজকে জনগণকে বাঁচাতে হবে যে কোনো অর্থে, যে কোনো মূল্যে। প্রথম থেকেই সরকার ম্যানেজমেন্টে অত্যন্ত দুর্বল। সরকার তার জন্ম শতবার্ষিকী নিয়ে তার আনন্দ উদযাপন করার জন্য যখন ডিসেম্বরে উহানে প্রথম এটা ধরা পড়লো, সরকারের হাতে কিন্তু অসংখ্য সময়, মানে অনেক সময় ছিল তার হাতে। সে কিন্তু তখন এই জন্ম শতবার্ষিকী উদযাপন করার জন্য শেষ পর্যন্ত যে বিদেশি রাষ্ট্রনায়কদেরকে এবং বিদেশি অতিথিদেরকে আনার জন্য ব্যস্ত ছিল এবং এই জন্য যে যত কোটি টাকা সে ব্যয় করছে সেইটা না করে জানুয়ারিতে
সে যদি যখন প্রথম প্লেন আসলো আমাদের, যে জানুয়ারি 13 তারিখে প্রথম একটা ফ্লাইট আসলো, ফেব্রুয়ারি 7 তারিখে একটা ফ্লাইট আসলো, যেখান থেকে করোনা আমাদের শুরু হলো, তখন যদি লকডাউন করে সরকার এইটা ম্যানেজমেন্টটা দৃঢ় রাখতো, তাহলে আজকে এই অবস্থাটা হতো না। সেকেন্ড হলো, যখন করোনা ধরা পড়লো, হাজি ক্যাম্পে যাদেরকে নিল তারাও কিন্তু ওই লকডাউনে থাকলো না, তাদেরকে খেতে দিল না, তাদেরকে কাউন্সিলিং করা হলো না যে তারা আসলে কি ভাইরাসটা ক্যারি করতেছে। তখন আমাদের দেশের যে ডাক্তার, এবং সবচেয়ে বড় কথা, তখন পর্যন্ত কিন্তু সরকার কোনো একটা অ্যাডভাইজারি কমিটি, মানে এই যে সরকার যে এই করোনা ভাইরাসের নেতৃত্ব কার, দায়িত্বটা হলো স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব। আমরা এই দুইজনকেই প্রথম থেকে কোনো মিটিং এ দেখলাম না। স্বাস্থ্যমন্ত্রী কিছুই জানেন না, এবং আমাদের প্রধানমন্ত্রী প্রাইভেট ক্লিনিকের কতগুলা মালিকদেরকে নিয়ে যখন বসলেন, সেখানেও স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত ছিলেন না, এবং সরকার একটা থোক বরাদ্দ দিলেন। হাবিব ভাইয়ের কথার সাথে আমি একমত যে আমাদের যারা আজকে সরকারি আছেন তারা কিন্তু কোনো সরকারি হসপিটালে মারা যাচ্ছেন না। তারা স্বাস্থ্য খাতে যে পরিমাণ ব্যয় করিয়েছে, যে পরিমাণ টাকা বরাদ্দ দিয়েছেন, 50 লক্ষ টাকার চেয়ার কিনছে, 25 লক্ষ টাকার পর্দা কিনছে, কিন্তু এটা কিন্তু জনগণের কোনো কাজে আসে নাই। সরকারের একটা দুর্নীতি, লুটপাটের মহা উৎসব শুরু হয়েছে। তারপরে যখন করোনা সরাসরি আমাদেরকে আক্রমণ করে ফেললো, তখন আমরা দেখতে পেলাম যে বিভিন্ন এলাকার চেয়ারম্যান, ইভেন কি মহিলা উপজেলা চেয়ারম্যানরাও তারা ত্রাণের মাল লুটে একটা মহা সমাবেশ শুরু করে দিলেন। জনগণের কাছে কিন্তু তাদের কোনো কৈফিয়ত ছিল না, এবং কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হন নাই। সবচেয়ে বড় কথা এখানে যে জনগণের ভোটে তারা নির্বাচিত হন নাই, সুতরাং জনগণের কাছে তাদের কোনো কৈফিয়ত নাই। দ্বিতীয়ত, এই সরকার কোন রকম একটা এই করোনা মোকাবেলা করার জন্য দুটা দিক, একটা হলো সরকারি ম্যানেজমেন্ট, আর একটা হলো মানবিক ম্যানেজমেন্ট। এবং বিএনপির উপরে দোষটা পাচ্ছে, বিএনপি কোনো রিলিফ দিচ্ছে না, বিএনপি কিছু করছে না, কিন্তু আমরা কিন্তু আমাদের মানবিক দায়িত্বটা, এত বিরোধী দলের উপরে নিষ্পেষণ, তবু কিন্তু বিরোধী দল বিএনপি যে কাজ করেছে, সরকারই কিন্তু এই মানবিকতা নিয়ে আগাতে পারে নাই। আর ব্যর্থতা তো তার সীমাহীন, লুটপাট। সুতরাং এই শুধু বরখাস্ত করেই হবে না। হাবিব ভাইয়ের কথার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। যেখানে ত্রাণের চাল ধরা পড়ছে রুমের মধ্যে 1000 বস্তা, সেখানে তাকে আটকে দেয়, সে মরে যায়। সুতরাং সাধারণ মানুষ কিন্তু আজকে দেখেন, শুধু আমি আবারও বলবো যে শুধু যে আমরা বিএনপির পক্ষ থেকে সীমাহীন কাজ করেছি, সাথে সাথে কিন্তু সাধারণ জনগণ যারা সরকারের প্রতি বিশ্বাস নাই, আজকে এই সরকারের জনগণের কাছে কোনো বিশ্বাস নাই। সুতরাং সরকার যাই বলুক না কেন, জনগণ কিন্তু ভাবছে যে আমার নিজেকে বাঁচতে হবে, সেলফ ডিফেন্স। সে কিন্তু আর সরকারের কথায় বিশ্বাস করছে না। সুতরাং লকডাউন দিলে সে লকডাউন মানছে না, কারণ তার তো ঘরে খাবার নাই, তাকে খেতে এবং মাল লুট হচ্ছে। সুতরাং এই শুধু তাদেরকে বরখাস্ত করে এই সমস্যা মোকাবেলায় সরকার করতে পারবে না। ধন্যবাদ আপা, আপনার কাছে আসবো। আমরা এখন যেতে চাচ্ছি ব্যারিস্টার সরোয়ার হোসেনের কাছে। সরোয়ার ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। সরোয়ার ভাই? জি শুনতে পাচ্ছি। টিআইবির একটি প্রতিবেদন, ত্রিমুখী আতাতে চলছে স্বাস্থ্য খাতের দুর্নীতি। টিআইবি, তাই এই যে আমরা স্বাস্থ্য খাতে নানান অনিয়ম, নানান দুর্নীতি দেখছি, যার কারণে বাংলাদেশের মানুষ এখন এই স্বাস্থ্যের ঝুঁকিতে পড়েছে এবং মৃত্যুর মিছিলের দিকে ধাপিত হচ্ছে। এখান থেকে আসলে আমাদের পরিত্রাণের উপায় কি? আর টিআইবি যে কথাটি বলেছেন, এটাকে আপনি কি মনে করছেন? না, টিআইবি তে সত্য কথা বলেছে যে আজকে যতটুকু বাজেট দেওয়া হয় না কেন স্বাস্থ্য খাতে, টোটাল বাজেটের 5% মতো, এটা যদি সঠিকভাবে ব্যবহার হতো তাহলে বাংলাদেশ অনেক ভালো হতে পারতো। এই যে 2009-এর স্বাস্থ্য খাতে অন্যদের মধ্যে এক কথা হরলুট, যেগুলো যদি আপনি এখন যদি ইউটিউবে যান, ইউটিউবে এরকম বিভিন্ন চ্যানেলের খবর দেখবেন যে ঘুরতে আসে, কিন্তু আপনি দেখেন কারো একটা শাস্তি হয়েছে। একটা হলো অবস্থা, আর একটা হলো দুর্নীতি। যতটুকু বাজেট দেওয়া হলো, আজকে এক সময় যেমন আমার মনে আছে যে হাবিব ভাই বা প্রফেসর সাহেব সবাই আমরা স্মরণ করতে পারি যে মালয়েশিয়া থেকে এবং পৃথিবীর অনেক দেশ থেকে আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসতো, মেডিকেলে পড়তে আসতো। তো সেই সময় মানটা ভালো ছিল। আজকে দেখেন ঢাকা ইউনিভার্সিটি 1000 বিশ্ববিদ্যালয় নাই। মেডিকেল সাইট ইকুয়ালি, যে আজকে বাংলাদেশের নাগরিক কেন ইন্ডিয়া ট্রিটমেন্টে যাবে, কেন থাইল্যান্ডে যাবে, কেন সিঙ্গাপুরে যাবে? জাস্ট
মেইন প্রবলেমটা হলো ম্যানেজমেন্ট। যে দেশের প্রেসিডেন্ট নাসিম সর্দি হলে রাষ্ট্রীয় খরচে লন্ডনে চিকিৎসা করতে যায়, যে দেশের এমপি মন্ত্রী তো বাদ, সাধারণ হোমরা চামড়া যাদের সামান্য টাকা আছে চিকিৎসা বাইরে যায়, সেই দেশের চিকিৎসা ব্যবস্থা কোনোদিনও উন্নতি হবে না। এই চিকিৎসা ব্যবস্থা উন্নতি করতে হলে প্রথমত বাজেট যতটুকুই থাকুক না কেন, প্রথমত করাপশনকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। যে আজকে আপনারা জানেন যে ওখানে একজন সিভিল সার্জন ছিল অত্যন্ত সৎ, এই মাফিয়া ডন স্বাস্থ্য খাতের, সে একটা ফর্দ নিয়ে গেছে যে আপনি এগুলো ডিমান্ড করেন। তখনকার নাসিম সাহেব মারা গেছে, এই নাসিম সাহেবের সময় এই ঘটনা। সেই অফিসার সেইটা যে আমার এটা দরকার নাই, আমি এই ডিমান্ড ফরওয়ার্ড করবো না, একদিনের ভিতরে তার বদলি হয়েছে। তো এইগুলা মন্ত্রী অথবা মন্ত্রীর কাছের লোক ছাড়া কখনোই করতে না। প্রত্যেকটা এই তিনটা রেজিমে প্রত্যেকটা মন্ত্রীর ছেলে এই অপরাধের সাথে জড়িত এবং মন্ত্রীও এই অপরাধের সাথে জড়িত। যার জন্য এই দেশে যদি এরকম একটা আইন করা যায় যে যারা সরকারি পজিশনে থাকবে তারা কোনোভাবে বিদেশে চিকিৎসা করতে যাবে না। আজকে প্রেসিডেন্ট উদাহরণ সৃষ্টি করতে পারে ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসা নিয়ে, আজকে প্রধানমন্ত্রী উদাহরণ সৃষ্টি করতে পারে, কিন্তু নির্লজ্জভাবে সামান্য হাসি কাশি হইলে যারা বিদেশে যায় এবং যে দেশের স্বাস্থ্য খাতে এরকম লুটেরা হাতে পড়ে এবং এই ধরনের দুর্নীতি প্রকাশ পাওয়ার পরে কোন রকম তার বিচার হয় না, সেইখানে পুরো দেশ যেখানে দুর্নীতিতে টইটুম্বুর, তো কে কার শাস্তি নেবে? এবং আমাদের ধারণা করার কারণ রয়েছে যে মন্ত্রী যদি এটা ভাগ না পায় অথবা মন্ত্রী এটা ভাগ উপরে না পাঠায় তাহলে কেন এই দুর্নীতি বন্ধ? তার মানে আপনি ত্রিমুখী না, এটা সর্বমুখী করাপশনে জর্জরিত। অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তরে অনেকে এই দুর্নীতির সাথে জড়িত। প্রধানমন্ত্রী কতটুকু সৎ আমি জানি না, অনেকে বলেন না প্রধানমন্ত্রী খুব সৎ। প্রধানমন্ত্রী যদি সৎ হয় তাহলে তার অসৎ বা দুর্নীতিবাজ মন্ত্রী থাকতে পারে না। মন্ত্রী যদি দুর্নীতিবাজ না হয় তাহলে তার সচিব অথবা ডাউনওয়ার্স তারা দুর্নীতি করতে পারে না। আজকে শুধু ত্রিশঙ্ক না, পুরো আপনি অর্থনীতি বলেন, ব্যাংক সেক্টর শেষ, আপনি শিক্ষা সেক্টর বলেন শেষ, বিচার ব্যবস্থা মানুষের কোনো আস্থা নাই। তো স্বাস্থ্য ব্যবস্থা অলনে ছাড়েন, এটা তো একটা আইসোলেটেড আইল্যান্ড হবে না, এখানে তো দুর্নীতি আপনি বন্ধ করতে পারবেন না। মূল সমস্যাটা এদেশের শাসন ব্যবস্থা। সেদিন একজন আলোচক বলতেছিল যে শাসন যদি থাকে তাহলে আপনি সুশাসন অথবা দুঃশাসন বলতে পারেন, শাসন যদি নাই, শাসন যদি না থাকে সেখানে আপনি এই ধরনের লুটেরা এবং কোন দেশের স্বাস্থ্য সেক্টর সহ এরকম সমস্যার সাথে এরকম লুট হয়েছে এরকম উদাহরণ আপনি পৃথিবী যাবেন না। এবং আল্লাহর কি মর্জি, আমি প্রতিহিংসার জায়গা থেকে কথাটা বলছি না, যে নাসিম সাহেব মোড়ে প্রমাণ করেছে যে তার উচিত ছিল, সে যে জাতীয় চার নেতার একজন ছেলে ছিল, তাদের উচিত ছিল স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো। আমি মনে করি এই লুটেরা সরকার, রাতের ভোটের সরকার চলে যাওয়ার পরে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তাদের এই পুরো তিনটে টেনুর 2009 থেকে শুধু স্বাস্থ্য খাত না, প্রত্যেকটা খাতে হোয়াইট পেপার করতে হবে এবং প্রত্যেকটা দুর্নীতিবাজকে আপনার বিচারের সম্মুখীন করতে হবে এবং এই বিচার ব্যবস্থা সেগুলোকে ঢেলে সাজাতে হবে। তাহলেই এই দেশের মানুষ চিকিৎসা পাবে, তাহলেই এদেশের মানুষকে তখন এই থাইল্যান্ড, সিঙ্গাপুর অথবা ইন্ডিয়া যেতে হবে। ধন্যবাদ সরোয়ার ভাই। আমরাও চাই যে বাংলাদেশের দুর্নীতিবাজদের বিচার হোক। আমরা এখন নিলয় রতনদার কাছে যেতে চাচ্ছি। নিলয় দা শুনতে পাচ্ছেন? নিলয় দা শুনতে পাচ্ছেন? আমরা এখন স্যারের কাছে যেতে চাচ্ছি, আমাদের ডাক্তার হারুন আল রশিদ স্যার শুনতে পাচ্ছেন? জি বলেন। স্যার শুনতে পাচ্ছেন? স্যার ঘুমের ঔষধ ও স্যালাইন হাসপাতালের বিল 94,000 টাকা চট্টগ্রামে। আজকের যে ঘটনাটি, আপনি এই ঘটনাটি আসলে কিভাবে দেখছেন? আপনি একজন ডাক্তার হিসাবে এই যে বেসরকারি হসপিটালের এই যে অনিয়ম, দুর্ব্যবস্থাপনা, এই বিষয়টাকে কি একটা ঘুমের ঔষধ এবং স্যালাইনের হাসপাতালের বিল 94,000 টাকা হতে পারে কিনা? দেখুন, আসলে আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে একটু অন্য আরেকটা প্রসঙ্গ, হাবিব ভাই যেটা বললেন সেটা দিয়ে আমি একটু শুরু করতে চাই। বাংলাদেশে টকশোগুলি দেখলে, যারা টকশোতে আসেন টিভিতে, দেখবেন যে এই সরকারের প্রশংসা এবং এই মহামারী যে অত্যন্ত সুব্যবস্থা হচ্ছে, ব্যবস্থাপনা ভালো, এই ধরনের কথাবার্তা কিন্তু টকশোর যারা আসেন চিকিৎসক থেকে আরম্ভ করে সবাই বলতে চেষ্টা করেন।
এটার মূল জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আজকে টক শোতে কিন্তু যারা বিরুদ্ধচারণ করেন, যেহেতু বাংলাদেশে বাক স্বাধীনতা নাই, বাংলাদেশের মিডিয়া অত্যন্ত সংকুচিত, যার কারণে যারাই সরকারের সমালোচনা করেন তাদেরকে কিন্তু সেখানে আমন্ত্রণ জানানো হয় না, এবং যারা সরকারের স্তুতি বাক্য করে তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয় এবং তারা সরকারকে খুশি করার জন্য সেইভাবেই কথা বলেন এবং সেটাই জনগণের কাছে পৌঁছাচ্ছে। সেই জায়গায় আমি হাবিব ভাইকে বলতে চাই, যারা যে সমস্ত চিকিৎসক সরকারের প্রশংসা অথবা প্রধানমন্ত্রীর প্রশংসা করে বক্তব্য দিচ্ছেন, তারা সরকারপন্থী চিকিৎসক, তারা সত্য কথা বলছেন না, তারা দেশের বাস্তব চিত্রটা জনগণের কাছে তুলে ধরছেন না, তারা সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই সেখানে বক্তব্য রাখছেন। দ্বিতীয়ত, আজকে আপনি যে প্রশ্নটা করলেন যে স্যালাইনের দাম এবং ঘুমের ওষুধের দাম 94,000 টাকা হতে পারে কিনা, এটা আসলে প্রশ্ন করার অপেক্ষা রাখে না। এটা হতে পারে না, আমরা সবাই জানি। কিন্তু আজকে সারা দেশে যে লুটপাটের রাজত্ব চলছে, আপনারা জেনে অত্যন্ত হয়তো অবাক হবেন যে বাংলাদেশে যে সমস্ত বেসরকারি চিকিৎসালয় অথবা বেসরকারি প্রতিষ্ঠানগুলি আছে, তার বেশিরভাগের মালিক বেসরকারি মেডিকেল কলেজগুলি আছে, বেসরকারি সমস্তগুলির না হলে বেশিরভাগের, আমি বলবো যে মোর দেন 80% মালিক কিন্তু আওয়ামী ঘরানার লোকজন। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। এবং তারা বাংলাদেশে যে লুটপাট চলছে তার সাথে এই সরকারের সাথে তারা জড়িত, এবং সেই কারণেই সরকার কোনো ব্যবস্থাপনা নিচ্ছে না। একটা দেশে যদি জনগণের সরকার কায়েম থাকে, কোনো অনিয়ম যদি হয়, পত্রিকায় যদি সেটা উঠে, তাহলে তদন্ত সাপেক্ষে সেটা বিচার হবে। আপনারা দেখেছেন যে মাস্ক নিয়ে কত বড় কেলেঙ্কারি হলো। হাবিব ভাই যেটা বলছে যে আজকে যে 65 জন চিকিৎসক শহীদ হয়েছেন, তারা শহীদ হয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে, এবং ইট ইজ ভেরি ট্রু। তাদেরকে আপনার মানহীন পিপিই দেওয়া হয়েছে এবং সেটা পরে তারা চিকিৎসা দিয়েছেন এবং তারা রোগাক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এইটার যারা দায়ভার, যাদের উপরে এই দায়ভার বর্তায়, তাদের একজনকেও কি শাস্তি পেতে আপনারা দেখেছেন? অথবা যেই লোকটা 10,000 টাকার পর্দা কিনেছেন 1 লক্ষ টাকা দিয়ে, অথবা যে 3 কোটি টাকার সিটি স্ক্যান মেশিন কিনেছেন 16 কোটি টাকা দিয়ে, নাম উঠেছে, পত্রিকায় এসেছে, ইউটিউবে ঘুরছে, সারা ভাই বলেছেন, আপনারা গেলেই দেখবেন মিঠু জনৈক, সে মন্ত্রীদের আশীর্বাদ পুষ্ট। তাদের কারো কেশাগ্র কি স্পর্শ করা হয়েছে? আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের দুদক 2 দিন পর পর হুঙ্কার দেয়, কোথায় আজকে দুদক? কাউকে ধরা হয়েছে? যখন আইনের শাসন থাকবে না, তখন দেশে যারা এই সরকারের সাথে ঘনিষ্ঠ, তারা জনগণকে আজকে যে ঘুমের ওষুধের বদলে 94,000 টাকা নিয়েছে, এইরকম বিভিন্ন ভাবে তারা জনগণকে শোষণ করে। এবং আমরা যারা জনগণ, তারা এর থেকে মুক্তি পেতে হলে পথ একটাই, যেটা সারোয়ার সাহেব বলেছেন, যেটা হাবিব ভাই বলেছেন, এই সরকারের পরিবর্তন, জনগণের সরকার কায়েম করতে হবে। এছাড়া এই দেশে আপনি স্বাস্থ্য ব্যবস্থা বলেন, অথবা ব্যাংক ব্যবস্থা বলেন, অথবা আইনি ব্যবস্থা বলেন, কোনো ব্যবস্থারই কোনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার কায়েম না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা এখন নীলয় রতনদার কাছে যেতে চাচ্ছি। নীলয় রতনদা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। এই যে বাংলাদেশের যে স্বাস্থ্য খাতের যে অব্যবস্থাপনা, মানুষ এখন স্বাস্থ্যের ঝুঁকিতে, মৃত্যুর মিছিলে, এখান থেকে বাংলাদেশের মানুষের পরিত্রাণের উপায় খোঁজার চেষ্টা করছে রাজনীতিবিদ, সুশীল সমাজ থেকে সকলেই। কিন্তু সকলেই যখন সরকারকে আহ্বান জানাচ্ছে, সরকার কখনো কর্ণপাত করছেন না, তারা একলা নীতিতে চলতে পছন্দ করছেন। যেহেতু একলা নীতিতে চলতে পছন্দ করছেন, সেহেতু আপনি একজন প্রবাসী হিসাবে কি মনে করছেন যে বাংলাদেশে কি হওয়া উচিত, এখান থেকে পরিত্রাণের পথ কি হওয়া উচিত? ধন্যবাদ। যে সমস্ত এখন যে সরকার যেভাবে একতন্ত্রকে সে কায়েম করতে চাচ্ছে, এটার থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই এখন আমাদের সকলকে ঐক্যমতে আসতে হবে, সকলের সহযোগিতার দরকার আছে। আমাদের সিনিয়র হাবিব ভাই এবং মিল্লাত ভাই সহ, ডাক্তার ভাই সহ সবাই যারা বললেন, এই সরকার এখন যে জুলুম অত্যাচারের মাধ্যমে যেভাবে আগে বসেছে, এর থেকে পরিত্রাণ পেতে হলে ঐক্যমতের দরকার আছে। আমাদের যারা বিএনপি নেতৃবৃন্দ আছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, সকলের সাথে ঐক্যমতের ভিত্তিতে আমাদের এই যে মহামারী থেকে বেরোতে হলে সকলকে এখন এক হতে হবে।
সকলের সবকিছুর উপেক্ষা করে আমাদের সকলের একসাথে গিয়ে এই মহামারী থেকে আমরা, তাছাড়া এই মহামারীকে আমরা থেকে বেরোতে পারবো না, কারণ সরকার তার নিজের মতো করে চালাতে চাচ্ছে দেশটাকে। এখন কারো কথা শুনছে না, কারো কথা মানছে না, সবাই চেষ্টা করছে যেভাবে এই যে আজকের যে মহামারীটা এর থেকে বেরোনোর জন্য, কিন্তু সরকার তো আমাদের কারো কথাই শুনছে না। যারা সরকারকে সহযোগিতা করতে যাচ্ছে তাদের কথাও শুনতেছে না, তারা তাদের মতো করে চালিয়ে দেশটাকে একটি মৃত্যুর মিছিলের দিকে নিয়ে যাচ্ছে, ধাবিত হচ্ছে দেশটা। এটা তো হতে পারে না। এখন যদি এই দেশে গণতান্ত্রিক সরকার থাকতো, সরকারের ব্যবস্থা গণতান্ত্রিক থাকতো, জনগণের ভাষা বুঝতো সরকার, তাহলে আজকে এই আমাদের যে মৃত্যুর মিছিলটা সেটা থেকে অবশ্যই আমরা বেরিয়ে আসতে পারতাম। তো এর জন্য আমাদের অবশ্যই রতন দা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমরা হাবিব ভাইয়ের বক্তব্য শুনবো। প্রিয় দর্শকরা হাবিব ভাইয়ের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। আমরা এখন আপুর কাছে যেতে চাই। খারুনা আর আপু, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা জানি আমাদের যদিও জন্ম হয়নি, কিন্তু আমরা ইতিহাসে এবং মুরব্বীদের কাছে জেনেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যারা বিরোধিতা করতেন, কিন্তু তারা যদি ভালো জানতেন যে কোনো বিষয়, তাদের রাতের আধারে ডেকে নিয়ে তাদেরকে থেকে পরামর্শ নিতেন। সেই যে তিনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই 3 বছর 3.5 বছরের শাসন আমলে বাংলাদেশকে কত সুন্দর একটি জায়গায় এবং দেশে বিদেশে প্রশংসার দিকে নিয়ে গিয়েছিলেন আপনি জানেন। কিন্তু বর্তমান যে সরকার, তার যদি কোনো বিরোধিতা কথা বলা হয় তাহলে তার সঙ্গে তাকে জেলে দেওয়া হয় না, গুম করা হয় না, হত্যা করা হয়। এই যে মানে হিংসাত্মক রাজনীতি, এই হিংসাত্মক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কি কি করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? আপনি খুব ভালো একটা প্রশ্ন করছেন যে জিয়াউর রহমান সাহেব, তার একটা অ্যাডভাইজারি কমিটি ছিল যখন তার শাসন আমলে, তার খুব অল্প সময় তার শাসন আমলে তিনি অ্যাডভাইজারি কমিটির লোকদেরকে ডেকে যে সাবজেক্টে বিজ্ঞ দিকপাল তাকে ডেকে তিনি তার কাছ থেকে পরামর্শ নিতেন এবং সেটা বুঝতেন এবং সেটাকে একটা ম্যানেজমেন্টের মাধ্যমে। জিয়াউর রহমান সাহেবের সময়ে দেশে বাক স্বাধীনতা ছিল, গণতন্ত্র ছিল, বিচার ব্যবস্থা ছিল, সুশীল সমাজ সত্য কথা বলতো এবং যারা টেকনোক্রাট, যারা যে বিষয়ে বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি একটা দুর্নীতিবিহীন, কোন রকম স্বজনপ্রীতি, দুর্নীতি, আত্মীয়করণ এগুলি জিয়াউর রহমান সরকারের মধ্যে ছিল না। যার জন্য আমরা একটা স্বর্ণযুগ ছিল সেই সময়। 80-র দশক এরশাদ সাহেবের আসার আগ পর্যন্ত, মানে এরশাদ সাহেব এটাই তো প্রথম দুর্নীতি শুরু করলেন। এই যে একটা স্বর্ণযুগ ছিল, সেই স্বর্ণযুগটা এখন আর নাই। আমি একটি কথা শুধু, ডাক্তার ভাই অনেক কথা বললেন করোনার ব্যাপারে। আমি একদিন টিভি দেখলাম যে একজন টেকনিশিয়ান, কুর্মিটোলা হসপিটালের একজন ডাক্তার, তিনি বলতেছেন আই এম নট দ্য পলিসি মেকার। আমরা যে যত কথা বলি, এই সরকার কিন্তু কোনো ঐক্যমতে আসবেন না, এবং সরকার পলিসি মেকার কিন্তু সরকার, তার মন্ত্রী, তার সচিব, তার মন্ত্রী পরিষদ এবং প্রধানমন্ত্রী, এটা অনস্বীকার্য। আর আমরা যারা জনগণ বা বিরোধী দল, তারা এই মুহূর্তে শুধু মানবিক দিকটা দেখতে পারি, এর বাইরে কিন্তু আমরা কিছু করতে পারি না। সুতরাং আমাদের বুদ্ধিজীবীরা, আজকে বুদ্ধিজীবীদের সবচেয়ে বড় একটা, মানে এই দুইটা কর্নারের মধ্যে সাধারণ জনগণ এবং সরকার, এর মাঝখানে যারা দাঁড়ায়ছেন তারা বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীদেরকে আল্লাহর ওয়াস্তে যদি ওনারা আজকে ওত করেন যে আমরা কালকে থেকে টেলিভিশনে কোনো মিথ্যা কথা বলবো না, কারণ এখানে কোনো পরীক্ষা হচ্ছে না। 100 মারা যাচ্ছে না 200 মারা যাচ্ছে, হাবিব ভাই বলছে আমার ধারণা 100 মারা যাচ্ছে, এর চেয়ে বেশিও মারা যেতে পারে, কারণ আমাদের তো কোনো টেস্ট হচ্ছে না, আমাদের কিডনিও ঠিক নাই। সুতরাং আমরা কিভাবে মারা যাচ্ছে আমরা কোনো গণনা খাতাই পড়ছি না। সুতরাং এই বুদ্ধিজীবীরা, যেটা বিগত দিনে ছিল, 80-র দশকে ছিল, 70-এর দশকে বুদ্ধিজীবীরা এত মিথ্যা কথা বলতেন না। যখন আওয়ামী লীগ সরকার প্রথম শুরু করে তখনও কিন্তু এত মিথ্যা কথা তারা বলতেন না। এখন এই ভাড়া করা বুদ্ধিজীবীরা, যারা তাকমা চায়, পদক চায়, 21-এর পদক চায়, স্বাধীনতার পদক চায়, জিয়াউর রহমানের কবর উঠায় ফেলতে চায়, জিয়াউর রহমান মিথ্যাচার, বিমানবন্দরের নাম বলে দেয়, তাদেরকে আজকে ইমানি দায়িত্ব পালন করতে হবে। যে কোনো জাতির দুর্দিনে শিক্ষিত মানুষ ইমানি দায়িত্ব এবং সত্য কথা বলবে। তারা আজকে প্রতিটা টেলিভিশন অনুষ্ঠানে সরকারকে বলবে যে সরকার এবং বিরোধী দল এবং টেকনোক্রাট, যারা বড় বড় ডাক্তার, ওনারা ভালো জানেন এটা কিভাবে করবেন, কারণ এটা গ্র্যাজুয়ালি এপিডেমিওলজি ইয়েতে এটা কিন্তু এই রোগটা বাদ ছড়ায়। 8 থেকে 32, 32 থেকে 100, ডাক্তার ভাই আমার অনেক ভালো জানেন এটা। তো সুতরাং এই বুদ্ধিজীবীদেরকে আজকে সরকারকে ঐক্যবদ্ধভাবে ধরতে হবে, বিচারপতিদেরকে, যে মিথ্যা কথা বললে তার বিচার হবে। আজকে এইটা যখন ইউটিউবে আসবে, সমস্ত প্রোগ্রাম গুলো কিন্তু আমরা ইচ্ছা করলেই দেখতে পারি। ইউটিউবে দেখে যে মিথ্যা কথা বলতেছে,
তাকে বিচারের সম্মুখীন এনে, যে বুদ্ধিজীবী মিথ্যা কথা বললে তাকে ধরতে হবে। কারণ একটা চেয়ারম্যান তো বিনা ভোটে, একটা গ্রামের লোক অশিক্ষিত, সে শুধু আওয়ামী লীগ করে বিধায় বিনা ভোটে সেটা বিশাল ক্ষমতা পেয়ে গেছে। কিন্তু জাতির কাছে সবচেয়ে বড় বিবেক হলো তার বুদ্ধিজীবীরা, তার শিক্ষিত সমাজ, তারা আজকে কিভাবে মিথ্যা কথা বলতে পারে। এবং হাইকোর্ট যদি, আমাদের প্রধান বিচারপতি যদি একটা ভূমিকা রাখেন, যদি কোনো বুদ্ধিজীবী টেলিভিশনে জাতীয় পর্যায়ে মিথ্যাচার করে তার বিচার হবে এই মুহূর্তে। তাইলে আমরা হয়তো করোনার থেকে বাঁচলেও বাঁচতে পারি। বুদ্ধিজীবীদের তাদের দায়িত্ব, আমরা তো আছি, আমরা তো আছি, আমাদের মানবিক নৈতিক সমস্ত দায়িত্ব পালন করি। আপা ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এখন হাবিব ভাইয়ের কাছে যেতে চাই। হাবিব ভাই, আমরা দেখলাম, আমরা জানি যে বাংলাদেশ সংবিধানে আছে যে রাষ্ট্রের মালিক জনগণ, কিন্তু জনগণ যদি রাষ্ট্রের মালিক হয় এবং সংবিধানে আছে যে স্বাস্থ্যের অধিকার দিতে হবে, কিন্তু আজকে আমরা দেখছি স্বাস্থ্যের যে ঝুঁকিতে বাংলাদেশের মানুষ পড়েছে এবং মৃত্যুর মিছিলের দিকে ধাবিত হচ্ছে, সরকার, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ কারোর কথা শুনছেন না। কিন্তু আজকে আমরা নতুন করে দেখতে পেলাম যে তারা আবার নাকি পরীক্ষার টাকা নির্ধারণ করবেন। পরীক্ষার টাকা নির্ধারণ করতে হবে কেন? আমি এই জায়গাটা আপনার কাছে অনেকে প্রশ্ন করেছেন, এই বিষয়টা আপনি পরিষ্কার করবেন। আরেকটি বিষয় হলো যে বাংলাদেশের জন্য যিনি যুদ্ধ করেছিলেন, আমাদের সকলের প্রিয় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তিনি সারা জীবন দেশের জন্য, মানুষের জন্য তার জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। তিনি একটি কিট বের করলেন, আপনারা জানেন, পত্র পত্রিকায়, দেশে বিদেশে মিডিয়াতে ফলাপ হয়েছিল, কিন্তু কেন তার কিটকে অনুমতি দেওয়া হচ্ছে না? আসলে এই বিষয়টাও মানুষ জানতে চাচ্ছে আপনার কাছে, আপনি এই বিষয়টা পরিষ্কার করবেন। এই বিষয়টা এখন তো ওষুধ প্রশাসনের পক্ষ থেকে পিজি হসপিটালে যারা এই কিটটা সঠিক আছে কিনা, ঠিক মতো এটা দিয়ে পরীক্ষা হবে কিনা, সঠিকভাবে এটা নির্ণয় করা যাবে কিনা, এই সমস্ত বিষয়টা নিয়ে তারা বহু আলোচনা সমালোচনা পরীক্ষা নিরীক্ষা করার পরে বলেছে যে এটা দিয়ে হবে না। যদি ডাক্তার জাফরুল্লাহ যদি বিএনপি সমর্থক বা আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগের সমালোচনা না করতেন, তাহলে হয়তো বা এটা কিট পরীক্ষার জন্য হয়তো এটা যথাযথ হতো। ত্রুটি একটা থাকলেও সেটা তাকে বলতো যে আপনারা সুন্দর হবে, এটা কিভাবে করা যায় করতেন। তারপরে আবার যাদের হয়েছে এখন পরবর্তী সময় তারা এখন করোনা মুক্ত কিনা সেটা টেস্ট করার জন্য যদি ব্যবহার করা হতো, সেখানেও নাকি ঝামেলা। এটা টোটালটাই যদি ডাক্তার জাফরুল্লাহ যে আওয়ামী লীগের কোনো ডাক্তার হতেন, তাহলে তাকে সুযোগ দেওয়া হতো যে আপনি বারে বারে চেষ্টা করে, তার অনেক দিন যদি একবারে হয় না, বারবার চেষ্টা করে কিন্তু আসল জায়গায় আসতে হয়, সে সুযোগটা তাকে দেওয়া হতো। কিন্তু ডক্টর জাফরুল্লাহ যেহেতু আওয়ামী লীগ করেন, সেটা সুযোগটা দেওয়া হয়নি। এটা খুবই অন্যায়। এটা বাংলাদেশের স্বার্থ বিরোধী, এবং এর জন্য এই সরকারে এখন যারা আছেন তাদেরকে জবাবদিহি করতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন করোনা পরীক্ষা ছাড়াই মারা যাবে, তখন এই সরকার তো চিরদিন থাকবে না, অবশ্যই তার বিচার হবে এটা। আর দ্বিতীয় কথাটা হলো যে আমি যে কথাগুলি বলার চেষ্টা করেছিলাম, আমি আমার টেলিফোনে বলেছি যে আমি শুধু সমস্যা আলোচনা করতে চাই না, আমি সমাধানও দিতে চাই। সমাধানটা এই যে ওই যে কথা হলো মিথ্যাচার বন্ধ করতে হবে, সত্য কথা বলতে হবে, চুরি চামারি থেকে বিরত থাকতে হবে এখন বর্তমান পরিস্থিতিতে। তাহলে এই কিটও সঠিক মতো সেখানে আমরা হাতে পাবো, যে চুরি না হয়। এখন কিট আমদানির ক্ষেত্রে এবার এটা সরকারকে কিন্তু আসলে কাজ করে দাঁড়াতে হবে। যতদূর সম্ভব জানি, মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে কিট আমদানি করা একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, এবং সেই কোম্পানি আনার ক্ষেত্রে বিভিন্ন ভাবে সে বাধার সম্মুখীন হচ্ছে, এমনকি তার টাকাটা পরিশোধ করা হয়নি। আবার কালকে না আজকে দেখলাম ডাক্তারদের যে চিকিৎসা করতেছে বিভিন্ন হসপিটাল থেকে, তাদের নাকি খাওয়ার বিল 20 কোটি টাকা হয়েছে। একজনের খাবার এক বেলার বিল নাকি একদিনের বিল 5,000 টাকা। অর্থাৎ ডাক্তাররা কিন্তু সেই খাবারটা তারা পায় না। এটা কোথায় যাচ্ছে? এটা তো এটা তো চিন্তাও করা যায় না যে এই করোনাকালীন সময়ও যদি তাকে, ওই যে কথাটা রিপন বললো যে সংবিধানে আছে জনগণ হলো দেশের মালিক, জনগণ দেশের মালিক না, আওয়ামী লীগ হলো দেশের মালিক। সংবিধানে ওইটা লেখার দরকার ছিল, আওয়ামী লীগ দেশের মালিক, জনগণ না। এই যে বর্তমান যে সরকার, এই জন্য আমি বলি যে আজকে বিনা পয়সায় করোনা টেস্ট করতে হবে। করোনা চিকিৎসার স্বার্থে জন্য যা যা লাগে, অক্সিজেন থেকে শুরু করে সবকিছু বিনা পয়সায় করতে হবে। কারণ বলি যে সরকার ঘোষণা দিয়েছে
এই সরকার তো জনগণের সরকার না, 22-23 লক্ষ সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের সরকার, যে কারণে বেতন বাড়া যায় 123%। সরকার ঘোষণা দিয়েছে কি, যারা প্রশাসনের লোকজন আসে, পুলিশ বিডিআর থেকে শুরু করে সেনাবাহিনী যারা, এবং যারা চিকিৎসা সেবা দিতে গিয়ে সরকারে যারা কর্মকর্তা কর্মচারী মারা গেলে তাদের পদমর্যাদা বিশেষে 25 থেকে 50 লক্ষ করে টাকা তাদেরকে দেওয়া হবে। যারা আক্রান্ত হবে তাদের পদ বিশেষে তাদেরকে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা তাদের চিকিৎসার জন্য দেওয়া হবে। সাধারণ মানুষ, পাবলিক যারা, তারা মরে গেলেও তাদের 1 টাকা দেওয়া হবে না। তাদের চিকিৎসা শেষে তাদের 5,000 থেকে 15,000 টাকা দেওয়ার কথা সরকার বলেনি। এবং তারা মারা গেলে তাদের দাফনটা ঠিক মতো হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। যে কারণে আমি ব্যাখ্যা দিয়ে বলেছি যে অন্তত মারা যাওয়ার পরে আমাকে 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা দিবেন না। আমি সুস্থ হলে 5 থেকে 10 লক্ষ টাকা আমাকে দিবেন না। অতএব আমাকে অন্তত চিকিৎসাটা বিনা পয়সা করানো হোক। আমার যদি অক্সিজেন না লাগে তাহলে তো আমাকে দিবেন না। আর সরকারি হাসপাতালের এদের আবার বিচার আমি চাবো এইটাই, যে প্রত্যেক দিন এই যে একটা মিথ্যা একটা বাক্স খোলা হয়েছে। আগে যেহেতু আইডিসি থেকে বলতো, এখন বলে হলো আপনার হলো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, প্রত্যেকদিন মিথ্যা। আমি এই মিথ্যাটা শোনার জন্য প্রত্যেকদিন বসে থাকি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যেদিন যে লোক মারা যায় সেই দিন সেই লোকের মৃত্যু সংবাদ দেওয়া হয় না, তার 5 দিন বা 7 দিন পরে দেওয়া হয়। করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরেও তাকে করোনা রোগী হিসাবে দেখানো হয় না, যেটা ঢাকা। এবং আজকে আমরা এত দূর আমি যেতে বলবো না, সারা বাংলাদেশের গোরস্থানগুলি, কবরস্থানগুলিতে আপনারা যদি হিসাব নেন, তাহলে নিশ্চয়ই 1700 মারা যায় নাই, কয়েক হাজার মারা গিয়েছে। আপনার ঢাকা মেডিকেল কলেজেই 7 থেকে 800 লোক মারা গিয়েছে বলে তারা ঢাকা মেডিকেল কলেজ বলেছে। এরকম বাড়িতে মারা যাচ্ছে, তার কারণ এখানে তো চিকিৎসা পাচ্ছে না, আমার ভর্তি হতে পারে না। আমি একদিন বলেছিলাম যে চাঁদে যদি আমি যাওয়ার ইচ্ছা করি, আমাদের ওদিকে অনেক বাঁশ পাওয়া যায়, বাঁশে বাঁশে জোড়া দিয়েও চাঁদে আমি হয়তো যেতে পারি। কিন্তু করোনা চিকিৎসা টেস্ট করার জন্য একটা সাধারণ মানুষের কোনোভাবেই সম্ভব না। ও রাস্তায় ঘুরতে 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 মরে যাবে। আমার পরিচিত আমি বেশ কয়েকজন করোনা রোগীকে আমি চিনি, তারা টেস্ট করতে 5 টাকা করে ঘুরে বেড়াচ্ছে, তারা প্রকাশও করতেছে না যে আমি করোনা রোগী, করোনা সিমটম আছে। আর টেস্ট করে ধরা করতে পারে, নাও পারে, কিন্তু যদি তার সুযোগ থাকতো তার সে কিন্তু টেস্ট করার সুযোগ নেই। তাই আমি বলি যে টেস্ট বিনা পয়সা করতে হবে, করোনা রোগের চিকিৎসা ঠিক মতো করতে হবে। আর ওই যে কথাটা বললো কি 85,000 টাকা কত টাকা বিল আসছে, স্যালাইন আর বিল, অক্সিজেনের বিল নাকি একটা আসছে। আমি তো আবারও বলবো, এই ডাকাতদের, এই লুটেরা, এই হসপিটালের মালিকদেরকে, এদেরকে যতদিন পর্যন্ত করোনা এই নির্মূল না হবে ততদিন মধ্যে ডাকাতদেরকে নিয়ে গিয়ে ওদেরকে আলাদাভাবে সব ডাকাতকে এক জায়গায়, সবই বেসরকারি হাসপাতালের যারা ডাকাত, যারা সবাই বলবো না, যেগুলি ডাকাত তাদেরকে নিয়ে কোয়ারেন্টাইন রাখা হোক। ওরা ততদিন ওখানে থাকবে যতদিন করোনা নির্মূল না হবে, ততদিন ওদের হাসপাতাল সরকারের নিয়ন্ত্রণ নিতে হবে। আর এরপরে যদি সরকারি কোনো কেনাকাটা, যেমন ধরেন আপনার এই যে মাস্ক, তার যে দাম ধরা হয়েছে, পিপি, আমি জানি 700 থেকে 1800 টাকার ভিতরে ভালো পিপি পাওয়া যায়, এখানে 5,000 টাকা ধরা হয়েছে। আপনার গগজ এবং আপনার যে মুখে যেটা 1,000 টাকা দাম, তার দাম 5,000 টাকা ধরা হয়েছে। এইরকম ভাবে লুট করা হচ্ছে। এই লুটেরাদের ধরার সঙ্গে সঙ্গে আমি বলবো যে প্রশাসন তো ধরবে না, তার সব প্রশাসনের সমস্ত লোকজনকে আমি একদম দ্যাট্রিন কণ্ঠে বলতেছি, প্রায় সবাইকে, সব না সব, প্রায় সবাইকে চোর বানাইছে। কেন চোর বানাইছে? যে আমার ওখানকার একটা লোক ছিল, ও মদ খেত, তো অনেক জায়গায় বলে দেয়, ওই জন্য চেষ্টা করলে এই সারা লোকটা তো সব জায়গায় আমার মদ খাওয়ার কথা বলে দেয়, তত ওকে যে কোনো ভাবে মদ খাওয়াতেই হবে। তো জোর করে ধরে প্রথম খেতে চায় না, জোর করে খাওয়া দেয়। 1 দিন 2 দিন খাওয়ানোর পরে ওর নেশা ধরে গেছে। এখন ও তো ও নিজেই গিয়ে বলে, ভাই আজকে একটু খাওয়া না। তো কয়েকদিন পরে বললো যে বেটা আমার কাছে টাকা না, তুই কিনি না। তাহলে ও নিজে কিনে নিয়ে আসে। তাহলে এই যে ভাগি বা সহযোদ্ধা বানায় নিল, এই সরকার প্রথম যে কাজটা করেছে সর্বনাশা, এই দেশের সমস্ত শ্রেণীকে, যারা প্রশাসন নিয়োজিত, বিচারপতি থেকে শুরু করে, বিচারক থেকে শুরু করে আপনার প্রশাসনের যে যেখানে আছে, তাদের সবাইকে তার সহযাত্রী মানে চোরে রূপান্তরিত করেছে। যে কারণে এখন এই চোরেরা তো অন্য চোরকে ধরবে না, এই চোরেরা তো অন্য চোরকে আটকাবে না, তাকে নিজে তো জানে আমি তো চোর। আজকে বাংলাদেশের মানুষকে জাগতে হবে, বাংলাদেশের মানুষকে ঘুমালে চলবে না। আমার অধিকার আমাকে আদায় করতে হবে,
আমরা ট্যাক্স দেবো, খাজনা দেবো, এই যে সরকার বলেছে না বিদ্যুৎ বিল একদিন দেওয়া, বিদ্যুতের বিল 4 গুণ 5 গুণ, কেন? এই যে অব্যবস্থাপনা, এই জন্য আমি মনে করি এটা বিদ্রোহ ডাক দেওয়া না, আমি মনে করি মানুষকে সচেতন হয়ে এই সরকারের এই সমস্ত অপকর্ম, দুষ্কর্ম এবং এই যে জনগণ বিরোধী বা মানবতা বিরোধী যে অপকর্মের সাথে জড়িত আছে নিজেরা, এবং যারা আছে তাদের বিচার করতে হবে। এই কেনাকাটার সাথে জড়িত এদেরকে বের করতে হবে খুঁজে। আর দুদকের যে প্রত্যেকদিন কথা বলে, আজকে দুদকের জন্ম কত বছর, এই জন্মের পর কয়জন সরকারি এই চোর যারা লুটেরা তাদেরকে শাস্তি দিয়েছে? হ্যাঁ, বিএনপির কিছু লোককে, বিরোধী দলের কিছু লোককে তারা শাস্তি দিয়েছে, সরকারি কোনো লোককে তারা শাস্তি দেয়নি। সর্বশেষ যে কথাটা বলবো, আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট নিয়ে অনেকে কথা বলেন, বাজেট দিয়ে কি হবে? আবারও বলবো, এই দেশের সরকারি হাসপাতালের উপরে সরকারি দলের কোন লোকের বিশ্বাস নাই। আজ পর্যন্ত এই দেশের একজন মন্ত্রী, আওয়ামী লীগের বড় নেতা, প্রশাসনের বড় কর্মকর্তা, সচিব কোনদিনও সরকারি হাসপাতালে তারা ট্রিটমেন্টের জন্য যায় দৈনন্দিন লাখের না, ওরা যায় না, তা বিশ্বাস নাই ওদেরকে। যার প্রমাণ মোহাম্মদ নাসিম দিয়ে গেলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী। মোহাম্মদ নাসিম বলেছিলেন একদিন, মারা গেছে বলতে চায় না, তারপরে বলবো, উনি বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রীর মতো, শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী থাকতে আমাদের করোনা কিছুই করতে পারবে না। আর ওবায়দুল কাদের বলেছিল আমরা করোনার চেয়েও শক্তিশালী, করোনা এমন কোন শক্তি না যেটাকে পরাস্ত করা যাবে না। আমি খুব আশ্বস্ত হয়েছিলাম যে কাদের ভাই সামনে থাকলে অন্তত আমরা করোনা আক্রান্ত হবে না। কিন্তু দুর্ভাগ্যবশত কাদের ভাই ঘরের ভিতর ঢুকছে, করোনা এখন খুঁজে বেড়াচ্ছে, কাদের ভাই দরজা দিয়ে রাখছে। তাহলে এখন আমাদেরকে ধরবেই, যার শেল্টারে থাকবো, যার পিছনে থাকলে আমার গুলিটা লাগবে না, যদি গুলি করলে সে যদি সামনে না থাকে তা আমার তো লাগতেই পারে। কাদের ভাইকে বলে ঘরের বাইরে আসেন তো, করোনা আপনার দিকে পালাবে। আর মোহাম্মদ নাসিম যে কথাটা বলেছিল, মরিয়াও প্রমাণ করলো যে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী থাকতে করোনা আমাদেরকে কিছুই করতে পারবে না। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো, করোনার কারণে মারা গেল। ওই কথাটা প্রমাণ করার জন্য 7 দিন হসপিটালে মারা যাওয়ার পরেও, গভীর কোমায় রাখার পরে, কোমায় রাখা মানে তো মারা যায়, ডাক্তার সাহেব আরুন ভাই ভালো বলতে পারবেন, 7 দিন হাসপাতালে রেখে 2 বার করোনা টেস্ট করিয়ে করোনা নেগেটিভ বলে তাকে মৃত ঘোষণা করে দাফন করা হলো। এখন প্রশ্ন আসে যে মহামারীতে কোনো মানুষ মারা গেলে আল্লাহ পাক নাকি তাকে মাফ করে দেন, শহীদ হিসাবে কবুল করে নেন। আমার ভাই নাসিম ভাইকে আল্লাহ কিভাবে কবুল করবেন? উনি করোনা রোগী হয়ে মারা যাওয়ার পরেও উনি করোনা রোগী স্বীকার করতেছেন না, তাহলে আল্লাহ নিশ্চয়ই এই জায়গায় শহীদ হিসাবে গ্রহণ করতে পারবে না। এত বড় জালিয়াতি যারা করতে পারে তারা সব পারে। এই জন্য আমি বলবো যে এই সরকার যতদিন ক্ষমতা থাকবে করোনা থেকে মুক্ত হতে পারবে না, কারণ এই সরকারটা দুর্নীতিবাজ, মিথ্যাবাদী সরকার। তাই করোনা থেকে মুক্তি পেতে হলে এই সরকারকে বলতে হবে, হে করোনা তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের বাংলাদেশের মানুষকে মাফ করে দাও, ভালো করে দাও, তুমি চলে যাও। কথা দিচ্ছে করোনা মুক্ত বাংলাদেশে আর মানুষের ভোট দিনের বেলা ভোট রাতে কেটে নেব না, ভোটাধিকার কেড়ে নেব না, আমি চাল চুরি করব না, 57 লক্ষ টাকা শেয়ার কিনলে ওদের ওখানেই শেয়ারের সাথে বেঁধে রাখা হবে, যতদিন না মরে ততদিন ওই পদ্মার সাথে ঝুলিয়ে রাখা হবে। বালিশ 28,000 টাকার কভার আর 27,000 টাকার বালিশ, ওই যারা বালিশ খেয়েই শোয়া রাখা হবে। এবং এই যে কি বলে 29-49,000 টাকার আপনার অ্যাপ্রন, এই যে অপকর্মগুলি করতেছে, আমরা এইগুলি করব না, আমাদেরকে মাফ করে দাও, বাংলাদেশের মানুষকে আপনারা তুমি চলে যাও, আমাদেরকে তুমি মাফ করো, আমরা আর অপকর্ম করবো না। তাহলে যদি আল্লাহ পাক যদি আমাদেরকে মাফ করে, আল্লাহ পাক ছাড়া আমাদের এখান থেকে বাঁচানোর কেউ নেই। সর্বশেষ কথা, আমার সুরক্ষা আমাকেই করতে হবে। আপনি দূরে দূরে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, খাওয়ার সময় গরমটা খাবেন, ঠান্ডাটা খাবেন না। ডাক্তার সাহেব বললে ভালো হতো তার মুখ দিয়ে বললে, তারপরেও আমি এই কথাটা বলে সারা দেশবাসীর জন্য যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে, যারা বেঁচে আছেন বা অসুস্থ রোগী তারা চিকিৎসাধীন আছেন তারা সুস্থ হোক। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যেন সুস্থ বাংলাদেশে আসতে পারেন, বিএনপি চেয়ারপারসন, সাবেক সবল প্রধানমন্ত্রী, উনি যেন সুস্থ থাকেন। আমরা সবাই মিলে আমরা যেন করোনা মুক্ত বাংলাদেশে আবার নতুন করে মানুষের সেবা করতে পারি। আর এই সরকারকে যতই আমরা বলি
যে এই সরকার মানে সবাইকে ডেকে সবাইকে নিয়ে করোনা মোকাবেলা করবে না, এর মাথায় বুদ্ধি থাকলে করতো। কারণ এখন যে অবস্থা চলে গেছে, যত ধরনের অপকর্মগুলো হবে, মানুষ মারা যাবে, আক্রান্ত, সব দায়ী যাবে সরকার উপরে। আর যদি এখন সর্বদলীয় করতো সবাইকে নিয়ে, তাহলে এখন তো সবাই তার উপর দায়িত্ব যেত না, সেই দায়িত্ব সবার উপরে আসতো। এটাও বোঝে না, এটাও যারা যে সরকার বোঝে না, সেই সরকার দ্বারা বাংলাদেশের মানুষ কোনো পরিত্রাণ পাইতে না, বাঁচতেও পারে না। আল্লাহ আমাদের ধন্যবাদ হাবিব ভাই, আমাদের করবে। ধন্যবাদ হাবিব ভাই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, আপনারা অনেক প্রশ্ন করেছেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি, এর জন্য সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় হাবিবুর রহমান হাবিব ভাই, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় স্যার ডাক্তার হারুন আল রশিদ, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেজর অবসরপ্রাপ্ত ব্যারিস্টার সরোয়ার হোসেনকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি খায়রুন নাহার আপাকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি নীল রতন দাকে। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আশা করব যে বর্তমান সরকার সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বেন এবং স্বাস্থ্য ঝুঁকি থেকে মানুষকে মুক্তি করবেন, মৃত্যুর মিছিল থেকে মানুষকে মুক্ত করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা যে যেখানে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সোশ্যাল ডিস্টেন্স রক্ষা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই রিপন আমার টেলিফোন নাম্বারটা দিও তো, বা তার নাম্বারটা আমার দিও। ভাই হলো এই যে মেডিকেল ইকুইপমেন্ট গুলোর দাম জানা,